নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফুচকাবাজের পিতা। শুরু করছি আজ ফুচকাবাজ পডকাস্টের আরও একটা এপিসোড। আজকের আমার সাথে যে ভাই আছে সে হচ্ছে পেশায় র্যাপার। তো পেশা কথাটা এইক্ষুনি ঠিক জুৎসই নয় ওর জন্য, কারণ ছেলে স্টুডেন্ট। তো শুভনীল, আমি শুভনীলকে দিয়েই শুরু করছি। বলো শুভনীল। তো আমি শুভনীল ঘোষ, আর আমি থাকছি এখন নিওয়ালিপুরে। জন্ম আমার সোনারপুর থেকে ছিল। আর আমি র্যাপ করি অ্যান্ড দিস কাইন্ড অফ হিপ হপ শার্ট অ্যান্ড মানে বিট অ্যান্ড অলওয়েজ লাইক ডগ শার্ট, এইসব জিনিসের উপরে যে বাইরের যে কালচারটাকে, ওটাকে আমি বেঙ্গলে কালচার নিয়ে প্রেজেন্ট করতে চাই। মানে যেটা তোমরা জানো যে নিউ ইয়র্ক স্ট্রিট বা লন্ডন স্ট্রিটে যে জিনিসগুলো হয়, ওখানে গ্যাংস্টার শিট চলে, মানে ওপেন মার্ডার হয়ে গেল বা খুনিখারি এইসব জিনিস। আর মুম্বাইতে আসার পরও সেম জিনিসই রয়েছে, যে ওপেন মার্ডার। কিছু কিছু আলাদা র্যাপার রয়েছে যারা জিনিসটাকে মানে ক্ল্যারিফাই করে আরও সুন্দর করে তুলতে চাইছে যে হিপহপের অরিজিনটা আলাদা জিনিসে চালু হয়েছিল। তো আমি চাইছি যে জিনিসটাকে বাংলার স্বাদে তুলে ধরতে। মানে আমার যে গানগুলো থাকে না, ওই গানগুলোর নামও খুব ইউনিক থাকে। যেরকম একটা গান নামার ছিল গাট্টা নামের, একটা গানের নাম ছিল মাছ ভাত। এরকম টাইপের যে আমি বাংলার যে কনসেপ্টগুলোকে তুলতে চাইছি, মানে কলঙ্কিত, মানে সব কিছুতে যে আমি বাংলার জিনিসগুলোকে তুলতে চাইছি উপরে। যে কেন কি আমি মনে করি যে বাংলার যে ভাষা, এটা আপনি যদি কবি নজরুল ইসলামকে জানেন, সবাই জানেন। তো ওনার যে গানগুলো আছে না, উনি যে নিজের পুরানো গানগুলো আছে বা ওনার যে ছড়াগুলো আছে, ওখানে উনি মাল্টি সিলেবল রাইম স্কিম ব্যবহার করেছে, যেটা একটা র্যাপাররা করে। যেরকম চল 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 উর্দু গগনে মাঝে বাদল নিম্ন উতলা ধরিনি তলটা, মানে এখানেই সিলেবল রাইমে চলছে উনি। মানে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মিদল, ঊর্ধ্ব গগনে মাঝে বাদল নিম্ন উতলা ধরিনি তল, উপরের লাইন আর নিচের লাইন পুরো মিলে যাচ্ছে, পুরো রাইম স্কিমে চলছে উনি। তো এটা না কি যে আমরা ফার্স্ট করছি, আমাদের আগেও কলকাতায় আর বাংলায় এই র্যাপ সিন এই সব কিছু করে রেখেছেন ওনারা। আর আপনি যদি যা জানেন তো রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রগীতিতেও র্যাপ রয়েছে। যেরকম মানে উনি যখন রবীন্দ্রসঙ্গীতে আপনি শুনতে পারবেন যে কবি যে আমাদের রবীন্দ্রনাথ ছিলেন, উনি খুবই অর্থোডক্স রাইম স্কিমস ব্যবহার করতেন। যিনি মানে কাবলি তোল থেকে থার কি বল এইসব টাইপের রাইম স্কিম উনি ব্যবহার করতেন ওনার গানগুলোতে। মানে ওনার নলেজ ছিল যে রাইম সরসারি বা লিরিক্যাল কী জিনিস হয়। ওনার হাতের যে পেনটা ছিল ওটার দাম ছিল তখনকার দিনে। ব্যাপারটা হচ্ছে আমরা সেটা কিভাবে দেখছি। ব্যাপারটা হচ্ছে এখন যে কলকাতা আছে, তো কলকাতা আমি মানে বলছি না যে কেউ বাজে বা কেউ খারাপ, বাট দ্য থিং এখনকার বাংলা হিন্দি র্যাপ কালচারের ইনফ্লুয়েন্স এসে গেছে। ওরা নিজের কালচারটা ভুলে গেছে। ওরা এখনও গুলি মারার ইয়েতে রয়েছে। মানে হাফ র্যাপার তো আমি দেখছি শুধু বন্দুক মেরে যাচ্ছে নিজের গানে, গুলি মারছে। ওরা বুঝতে পারছে না যে আমরা দুর্গা পুজোয় ঢাক বাঁচিয়ে ফেমাস, আমাদের ঢাকের আওয়াজটাকে তুলতে হবে। আমাদের দুর্গা পুজো ফেমাস, আমাদের দুর্গা পুজো তুলতে হবে। ওরা এখনও সেই ওই গ্যাং শিট রয়েছে যে আমি ঘরে ঢুকে মেরে দেবো, আমি চারজনকে গুলি মারবো। কলকাতার এটা কখনো কালচার ছিলই না। বাঙালির রুটই হচ্ছে আমরা হাত জোর করে কথা বলি, যেটা বাঙালির রুট, আমরা নমস্কার করে কথা বলি। তো সেটাই আমার যে বিষয়, আমি সেটাই এখন করছি। তো আমি একজন স্টুডেন্ট, আপনি জানেনই আমি এখন 12-এ পড়ছি, আমার আর্টসের স্ট্রিম। আর আমি স্টুডেন্ট, আমি তার সাথে সাথে নর্মালি ফ্রিল্যান্সিং জবও করছি। আপনি করুন। ওই ফ্রিল্যান্সিং জবই করছি, পড়ছি, তার সাথে এই মিউজিকের সিনটাকে তুলছি। আর আমার সাথে পুরো আমার ক্রু রয়েছে। মানে ক্রু বলতে সব ভাই, কেউ কিছু নেই সেরকম। পুরো আমাদের একটা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম হচ্ছে চাপলেস। যত আপকামিং র্যাপার রয়েছে যাদের মেন্টালিটিটা আমাদের সাথে মিলছে, যারা কলকাতা, দেখো মানে আমরা শুধু তো কলকাতার কথা বলছি না, আমরা এখানে পুরো বাংলার কথা বলছি। আমার বন্ধুদের ভিতরে একজন রয়েছে যে কুচবিহারে থাকে, একজন রয়েছে যারা আসানসোলে থাকে। তো ইটস অল অ্যাবাউট কি আমরা কী করে ইউনিটিটা মেনে চলছি। তো আমাদের এখন কি করতে, মানে আমরা যে জিনিসটা চাইছি ওটা আমরা চাইছি আমাদের যে কলকাতার যে ট্যালেন্ট, কলকাতার মানে আমি তো মনে করি কলকাতাই কবিদের খাদান। আমি মনে করি কলকাতা কবির খাদান। কেন কি পুরানো দিন থেকে শুরু করে এখনকার দিনে কলকাতা ইজ বেস্ট। মানে কলকাতায় কেউ হারাতে পারছে না কবিতা বা কবি জিনিসে। মানে সবাই বলে কলকাতা ইজ দি আর্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সরি টু ইন্টারাপ্ট, যদি সত্যিই আমরা ধরে নিই শুরু থেকে, মানে আজকের বলিউডেও কিন্তু বাঙালি দাপিয়ে বেরিয়েছে। ইনফ্যাক্ট এখনও যদি দেখা যায় যে স্পটিফাই বা অন্য কোথাও চার্ট বাস্টারে যে লিড করছে সে হচ্ছে অরিজিৎ সিং। হ্যাঁ হ্যাঁ,
এবার এইখানেই তো আমরা ভুল করছি, কি জানেন তো, আমরা দেখছি যে বাঙালি এত কিছু করছে, কিন্তু আমরা নিজেরা ভাবছি না যে আমরা এখানে কন্ট্রিবিউট কী করে করব। আমার এখানে যে হাফ বাঙালিদের যে আমি একটা দোষ বলবো, ওরা না চেল্লায় যে আমাদের বাঙালি ফিল্ড উপরে রয়েছে। আমার মেন কথা হচ্ছে তুমি ওদের অ্যাচিভমেন্টে খুশি হচ্ছ, তুমি নিজে কিছু কন্ট্রিবিউট করো নি জিনিসটাতে। আমার মেন কথা এটাই যে তুমি যে বলছো যে ঠিক আছে এত বড় আপনি বলুন, যদি অরিজিৎ সিং ধরুন, আজকে অরিজিৎ সিং কলকাতা দিয়ে হতো না। অরিজিৎ সিংয়ের ট্যালেন্ট আছে, ও কলকাতা দিয়ে থাকুক কি না থাকুক, ওর ট্যালেন্টটা ন্যাচারাল। ও মুম্বাইতে থাকতো, ও এখনও টপে চলে যেতে পারতো, তখন কিন্তু কেউ কলকাতাওয়ালা বলতো না, কেন কেউ কলকাতার নেই। এই দ্যাটস দি পয়েন্ট। ওরা দেখো, আমি বলছি একটা খুবই ফেমাস র্যাপ ডু আছে সিধে মত, ঠিক আছে, ওরা হিন্দিতে র্যাপ করছে। আর ওর কলকাতার সবাই পাগল ওর জন্য। কলকাতার সবাই যখন এই জেনজি যে ওয়ার্ডটা চালু হয়েছে, জেনজি ইজ লাইক পাগল পুরো সিধে মতের জন্য। দ্য ফ্যাক্ট ইজ উই হ্যাভ ওল্ড বয়, উই হ্যাভ নিঃশ্বাস, উই হ্যাভ MC ব্লু, উই হ্যাভ ফ্লেম সি, কত আর কেউ জেট্রিক্স তো এখন ফেমাস হয়ে গেছে বিকজ হি ইজ নট আন্ডারগ্রাউন্ড স্টিল নাও, বাট উই হ্যাভ দোজ কাইন্ড অফ র্যাপার্স, উই হ্যাভ মফস্বল মিউজিক, উই হ্যাভ বাংলার ঠিক, উই হ্যাভ ট্রিপল ছয় গ্যাং। বাট দ্য থিং ইজ কি পুরো 90%-এর মধ্যে না কিছু না হলেও 80 থেকে 70% পুরো বাঙালিরা ইনফ্লুয়েন্সড হয়ে রয়েছে বাইরের র্যাপার থেকে নয়, বাইরের র্যাপারদের থেকে বা হিন্দি ওরা জানেই না যে বাংলাতেও হতে পারে জিনিসটা। দ্য থিং, আমি তোমার পয়েন্টটা বুঝতে পেরেছি, একদম ঠিক পয়েন্ট। আমার একটা জিনিস বলো শুভনীল, যেটা হচ্ছে র্যাপ বাংলার কালচার নয়, তথা ইন্ডিয়ান কালচারও নয়। তো এবং আমি তোমার ব্যাপারে যতদূর জানি, তোমার দিদা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, তো এরকম একজন বাড়ির ছেলে হয়ে সেখান থেকে র্যাপ, কারণ একটু নিশ্চয়ই কিছু তো প্রবলেম ফেস করতে হচ্ছে, একটু শুনি, এই ডিসিশানটা এলোই বা কী করে র্যাপ করবে? ছোটোবেলা থেকে আমার মিউজিকের কোনো ইন্টারেস্ট ছিল না। ছোটোবেলা থেকেই আমার মিউজিকের কোনো ইন্টারেস্ট ছিল না। আমার ইন্টারেস্ট উল্টে ছিল। আমার ইন্টারেস্ট যখন আমি ছোটোবেলা থেকে আমি ভাবতাম, তো আমি সবসময় পাইলট হতে চেয়েছিলাম। লাইক আই ওয়ান্ট বি আ পাইলট। শুধু আমি প্লেন, ছোটোবেলা থেকেই আমার প্লেন, আকাশ এইসবের থেকে একটু ভালোবাসা ছিল। আর আমার হিস্ট্রির প্রতিও ভালোবাসা ছিল। আমি ভেবেছিলাম নয় পাইলট, নয় আর্কিওলজিস্ট। ক্লাস 8-9 অবধি সব ঠিক ছিল। এবার 9-এর শেষের 10তে আমি প্রথম শুনি, আমার যে ফার্স্ট যে র্যাপার আমি শোনা চালু করেছিলাম, ফার্স্ট র্যাপার আমি শুনেছিলাম এমইও বান্টায়ের সাথে যে রাফতারের যে ডিসের পুরো সিন চলছিল, ওই যে সিনটা 2019-এর সিনটা আমি ফার্স্টে 10-এ শুনলাম। তখন আমি ভাবলাম যে এরকমও কিছু হয়, নাইস, ক্রেজি। এবার শুনতে, হ্যাঁ, এবার আস্তে আস্তে বাদশার গান শুনতাম, তখন বাদশা হানি সিংয়ের গান শুনতাম, কিন্তু তখন জানতাম না এটাকে র্যাপ বলে। তখন আমি ভাবতাম নর্মাল গানে মিলিয়ে চলছে সব কিছু। তো এরকম করে আস্তে 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 করে শুনতে থাকি। এবার লাস্ট ইয়ার যখন আমি 11th-এ এলাম, তখন আমি একটা লেভেল সাইন করি ড্রিপিস্তান বলে। তখন আমি হিন্দিতে র্যাপ করতাম। লেভেল সাইন করি আমার একটা বন্ধু ছিল স্কাই বলে, যার সাথে আমার অনলাইনে দেখা। এবার সে কী করলো, সে আমাকে একটা মিউজিক লেবেল, যেটা দিল্লির মিউজিক লেবেল ছিল, যারা র্যাপার খুঁজছিল তাদের সাথে কথা বলালো। আর এবার আমি ওই মিউজিক লেভেলে সাইন হলাম। এবার লাস্ট ইয়ারের আগের ইয়ার 2010-এর, আমি যখন 10-এর মেন পরীক্ষার আগে, 10-এর মেন, হ্যাঁ, ওই টাইমে আমি সাইন করলাম ড্রিপিস্তান। এবার ওর পরে আমি ওইখানে ঢুকলাম, গান ঠান শুরু করলাম, সব কিছু শিখছিলাম। এইবার ওইখানে যে মেন যে জিনিসটা হয়েছিল, যে হিন্দি র্যাপ তখন করতাম, ওখানে আমার একটা ছেলের সাথে দেখা হয়েছিল যার নাম গ্রিড বিটস। ও বিট বানাতো, আচ্ছা, ও হিন্দিতে করতো। তো আমি বাংলাতে কিছু লিখেছিলাম, কিন্তু ওটাকে ছাড়িনি কখন, বাংলাতে আনরিলিজড পড়েছিল। তো আমি আমার প্লে লিস্ট খুঁজতে ও বললো ওটা কি একটা শোনা, ওকে আয় শোনা। তো আমি যখন ছাড়লাম, তখন ও বললো তুই বাংলাতে কেন করিস না, তুই বাংলাতে ভালো সাউন্ড করিস। তখন আমি ভাবলাম বাংলাতে আমি কী করে করতে পারি জিনিসটাকে। তো এখান থেকে আমি 11th-এ যখন উঠলাম, তখন আমি প্রথম শোনা শুরু করি 666-কে, 3-6-কে শোনা শুরু করি। তারপর মফস্বল মিউজিক শুনলাম, ওল্ড বয়কে ডিসকভার করলাম, নিঃশ্বাস, ফ্লেম সি, এদের সবাইকে এবার ডিসকভার করলাম। তারপরে ওয়াইজার, এদের যতজন আছে সবাইকে আমি ডিসকভার করলাম।
করার পর এবার পুরো বাংলা র্যাপের জন্য এবার আমি পুরো ভাষায় পুরো বাংলা র্যাপটা টেনে নিতে চাইছি এবার। এই জিনিসটা চালু হয়েছিল এরকমভাবে। আর যখন মানে মোটামুটি বাবা মার একমাত্র ছেলে যতদূর জানি, তো এই র্যাপকে প্রফেশন করবে এবং প্যাশন তোমার, তো এই জিনিসটা যখন বাড়ি জানলো, তো এবং যেহেতু ওই একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাদের রিয়াকশানটা? দেখুন মানে সত্যি বলতে আমার ফ্যামিলির যে সাথে আমার রিলেশনশিপটা, আমার যে বাবার সাথে আমার রিলেশনশিপ সেরকম খুব একটা ভালো নেই। তো যা হয় আমার মায়ের সাথে, আমার মা প্রচণ্ড সাপোর্টিভ। মানে আমার ইউটিউবে যদি গান আসে ফার্স্ট লাইক আমার মায়ের হবে, এরম টাইপের জিনিস। আমার মা খুব সাপোর্ট করে, খুব ভীষণভাবে সাপোর্ট করে, সব জায়গায় আমার মা আমায় সাপোর্ট করে। মানে আমার স্পটিফাইতে যখন প্রথম গান এসেছিলো, আমার মা যে কত খুশি হয়ে গেছিলো, মানে এই টাইপের সব কিছুতেই আমার মা আমায় সাপোর্ট করে প্রথম থেকে শেষ অবধি। মানে মা শুধু বলে যে তুই এটা প্যাশন করবি, প্যাশন কর, যা করার করবি কর, কিন্তু সাইডে একটা কিছু ভেবে রাখ, যে তুই যদি এখান থেকে পড়িস তাহলে তোর কাছে যাতে সাইডে কিছু একটা থাকে। ভেবে রেখে সেরকম কিছু? হ্যাঁ, মানে আমি যে বললাম এখন জব করছি, মানে শিখছি, হালকা হালকা আমি করছি, সব করছি, মিলিয়ে ঠিলিয়ে চলছে, পড়াশোনাও চলছে এখনও। তো এবার এই চলছে এখন। প্রথম যে র্যাপটা লিখেছিলে, যদি অসুবিধা না থাকে 2 লাইন একটু শোনানো যাবে? প্রথম লাইনটা লিখেছিলাম, হাতে হাতে স্বপ্ন শক্ত, হাতে রক্ত রত্ন নেশায় ভক্ত মত্ত নাচবে স্বর্গমত্ত। শক্ত স্বপ্ন হাতে রক্ত রত্ন নেশায় ভক্ত মত্ত নাচবে স্বর্গমত্ত। কালো রাতে কালি হাতে বালি ভাতে, বিশ্বাসে বিষ দাতে বিষ কাটে বিষ ভাতে। এই টাইপের কিছু ফ্লো ছিল ওখানে। গালি বয়ের সিনেমাটা দেখা হয়েছে? আমি সত্যি কথা যদি একদম মন থেকে বলি, তাহলে গালি বয় আমি এখনও কোনো পুরো ওয়াচ করিনি, হাফ হাফ সিন দেখেছি। বাট দ্য থিং ইজ কি, আমি গালি বয়ের থেকে আগে থেকে জানতাম যে এইসব জিনিসটা কি, মানে ডিভাইনকে আগে থেকেই জানতাম। গালি বয় থেকে পুরো জিনিসটা স্ট্যাবলিশ হয়েছে। মানে আমিও যেমন মানে হচ্ছে র্যাপের সাথে খুব ভালোভাবে ওয়াকিবহাল বলতে গেলে গালি বয় থেকেই হই, যে জন্য আমি জিজ্ঞাসা করি। আমি আই ফিল লাইক কি কলকাতার কালচারেও একটা যদি এরকম মুভি বা কিছু আসে, তাহলে আমি ভাবি যে কলকাতার যে ইউথটা ওরাও মোটিভেট হবে যে একটুখানি এই দিকে আসতে। মানে আমার তো মনে হয় যে এখন এই টাইমে না, কেন কি হিট গান আসছে, এরকম না যে কেউ হিট গান মানে ওল্ড বয় গান দিয়ে যাচ্ছে, 500K 600K ভিউ যাচ্ছে, 666 গান দিচ্ছে, ওখানে ভিউ আসছে, কিন্তু দ্য থিং ইজ কি আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার এটাও তো একটা কারণ হতে পারে, মাস্টারপিস কিছু ক্রিয়েট হচ্ছে না। না, এটা কথা না, মাস্টারপিসের কথা না, জিনিসগুলো ক্রিয়েটিভ, জিনিসগুলো দারুণ, আমরা কেন ভুলে যাই? আপনি একটা কথা ভাবুন, আপনি একটা কালো ঘোড়া নিয়ে রেসে বেরিয়েছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনার কাছে 3-4টে কালো ঘোড়া আছে। এইবার এখানটায় আমি একটুখানি ঘুরিয়ে দিই, আরও 100টা ঘোড়া আছে যেটা ডিপ কালো, আর আপনি হালকা কালো, তো আপনি তো হারিয়েই যাবেন। এবার যদি আপনি পুরো একদম আলাদা হয়ে যান, যেরকম আপনি 4টে কালোর ভিতরে সাদা একটা ঘোড়া হয়ে যান, তখন আপনাদের দিকে চোখ পড়বে। কিন্তু এটাও হতে পারে যে হালকা কালো যে ঘোড়াটাও ভালো দৌড়াতে পারে 4টে কালো ঘোড়ার থেকে, কিন্তু আপনার চোখটা তো কালো ঘোড়াগুলোতেই পড়বে, আপনার জন্য সব কালো, ঠিক আছে। আর যারা বেশি কোয়ান্টিটিতে আছে আপনি তাকে মনে রাখবেন, যে বেশি স্টাইল মারছে, যে বেশি ফ্লেক্স করছে, এটা বিষয়। নবযৌবনের এক্সপ্লেনেশন, বাট ঠিক আছে, মানে কোয়াইট আন্ডারস্টুড। আর একটু ছেলেবেলার কিছু স্মৃতি শুনি, ছোটোবেলা থেকে খেলাধুলার প্রতি ইন্টারেস্ট? খেলাধুলা বলতে আমার ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট ছিল। মানে আমি আমার সবসময় ফেভারিট প্লেয়ার ছিল রোহিত শর্মা। হ্যাঁ, মানে আমি আমি ওপেন করতাম, আমার তখন খেলা ছিল, মানে ক্লাস 9 অবধি খেলতাম খুব। আচ্ছা, মানে একদম প্র্যাকটিস করতে? না, প্র্যাকটিস বলবো না, কিন্তু না নিজে থেকে অ্যাক্টিভলি খেলতাম, নিজের মতো ম্যাচ ট্যাচ খেলতে যেতাম, অ্যাক্টিভলি খেলা হতো। তো খেলাধুলা এখন হয় না একদম? এখন খেলাধুলার বিষয় হচ্ছে, এখন এই যে বয়স পাল্টালে আপনার যে সারাউন্ডিংসটা পাল্টে যায়। মানে এই যে এখন যে এই টাইমটা আছে, তো কেউ বেরোয় না। আমি যদি খেলতেও চাই, তো আমার একটা বন্ধু কেউ আইআইটি করছে, একটা বন্ধু কেউ ইঞ্জিনিয়ারিং করছে, একটা বন্ধু কেউ কাজে লেগে গেছে, একজন যে কলেজ থেকেই ছুটি পায় না, এরম মানে ওরার ভিতরে আর এই জিনিসটা নেই যে আমরা খেলবো। ক্লাস 12-এই এত চাপ? ক্লাস 12-এ এত চাপ না, ব্যাপারটা হচ্ছে এখনও বাচ্চারা খেলে, ক্লাস 12-এর বাচ্চারা খেলে, দ্যাটস নট দ্য প্রবলেম। কি আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা আছে, তো এটা একটুখানি এজের থেকে বেশি মিচিওর।
আমরা মানে একটুখানি তো মানে আমরা ক্লাস 10 থেকেই জব খোঁজা চালু করে দিয়েছিলাম। মানে কেন এইটা, মানে আমি একটু অবাক হলাম, কারণ তুমি একটা ওয়েল টু ডু বাড়ির ছেলে যতদূর আমি বুঝেছি, তাহলে মানে কেন মোটামুটি ক্লাস 10 থেকেই তোমায় জব খুঁজতে হচ্ছে? মানে ব্যাপারটা হচ্ছিল, দেখো মানে আমি আমার বাবার সাথে যে লাস্ট কনভো হয়েছিল, ইটস অল অ্যাবাউট লাইক কি বাবা বলেছিল আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তোর যা করার করবি। তো আমার ভিতরে না একটা জেদ ছিল, লাইক আমাকে মানে মানে আমার বাবার সাথে সেরকম কোনো কথা হয় না, আমার যা আছে মা সব কিছু। তো লাইক আমার সারাউন্ডিংসটা যেটা আছে, তো লাইক আমি যেখান থেকে আসি, আমি এমন জায়গা থেকে আসি যে সোনারপুরের মিশনপল্লী যে জায়গাটা, মিশনপল্লীর আমার পাশে পড়ে দাসপাড়া অ্যান্ড বি লাইক আমরা যে জায়গা থেকে আসি ওটা একটুখানি নিচু জাতি জায়গা, মানে একটুখানি চারদিকে হুড আছে, চারদিকে জিনিসপত্র, এই যে মারপিট খুন খারাপ জিনিস। তো আমার কালচারটা না কোনোদিনও ভালো ছিল না। লাইক আমার কালচারে অলওয়েজ কি মানে আমি ছোটোবেলা থেকেই গালাগালি শুনছি, চোখের সামনে বিড়ি খাচ্ছে, এ মদ খেয়ে বেরোচ্ছে, দ্যাট কাইন্ড অফ শিট তো চলতেই থাকে। আমার কালচারটা কোনোদিনও ছিল না, কিন্তু লাইক ওখানের যে পরিস্থিতি আছে, তো ওখানের যে 80% ছেলেরা আছে ওরা নিজের কালচারকে দোষ দিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে, নেশা খাচ্ছে। কেউ যদি বলে আমার বাবা মা খাচ্ছে আমিও খাচ্ছি এরকম। বাট মানে আমার যে মা ছিল, আমার মা হয়ে গেল, আমার মা আমাকে শিখিয়েছে কখনো কালচারকে দোষ দিতে হবে না। বলছে তুমি যদি পারো তাহলে কাদাতেও পদ্ম ফুল ফুটবেই, তুমি যদি পারো। তো এরকম না যে তোমার চারজন গাল দিচ্ছে তো তুমি ওদের কাছে গাল শিখে তুমি গাল দেবে, তোমার চারজন গাল দিচ্ছে তুমি দূরেও চলে যেতে পারো। আর র্যাপের একটা খুবই সুন্দর পার্ট আছে এই র্যাপিং স্কিলের, মানে আমার ছোটোবেলায় একটু ট্রমাটাইজ ছিল, তো লাইক বাচ্চাবেলাটা মানে কেন সেরকম? লাইক আমার মা বাবার খুব ভালো সম্পর্ক ছিল না আসলে, ওদের দুজনের ভিতরে খুব চলতো না, লাইক অর্ধেক দিন ঝামেলা ঝগড়া, তো পুরো অ্যাগ্রেশনটা পড়তো আমার উপরে ক্লাস 6-7 অবধি। হ্যাঁ 6-7 অবধি চারদিক দিয়ে সব আমার, মানে আমি ক্লাস 8-এ সুইসাইড করারও ট্রাই মেরেছিলাম, লাইক দিস কাইন্ড অফ শেট। তো আমার ভিতরে বিভৎস অ্যাগ্রেশন ছিল, মানে আমায় যদি কেউ কিছু বলে দিত তো মানে আমি এটা ছুঁড়ে ফেলে দিতাম, আমি ভেঙে ফেলে দিতাম, আমার সব কিছু করে দিতাম। তো যবে থেকে আমি র্যাপ লেখা চালু করেছি তবে থেকে আমি কাম অ্যান্ড কম্পোজ হয়ে গেছি। মানে র্যাপ তোমাকে অনেকটা মানে কন্ট্রোল করেছে? লাইক আমি শোনার পর থেকেও মানে মানে আস্তে আস্তে নিজের অ্যাঙ্গারটা না গানগুলোর উপরে ছাড়া বার করলাম, লাইক গান শুনে কাম হওয়া শিখলাম আস্তে আস্তে। যে হিপহপের যে স্কিলটা ছিল না, এ অনেক কাম অ্যান্ড কম্পোজ করেছে আমাকে। ইটস অল অ্যাবাউট কি তুমি কী করে জিনিসটাকে নিচ্ছ নিজের ভিতরে। একদম তাই। লাইক অনেকে শোনে, অনেকে ফিল করে, অনেকের লাইফ পাল্টায় এই জিনিসটা। আমার অনুরোধ ভাইকে যে এই যে তুমি যে সিচুয়েশান বললে অনেকেই রিলেট করবে এবং খারাপও লাগছে, কারণ এত ছোট বয়সে অনেক কিছু ফেস করেছো এবং যেই জন্যই আজ লেখাটা এরকম বেরোয়, তো একটা একটু হয়ে যাক। নিশ্চয়ই আমার মানে একটা নতুন গান আসছিল, গানটার নাম হচ্ছে শুক্লা। মাঝরাতে কালি ঘেটে আলো করি খোঁজ, আমি পাতা ভরা খুন লিখি ভরে মনে বোঝ, সেই সিগারেটের ধোয়া উড়ে যাই রোজ। মৃত্যু লাগে কাল্পনিক এই আশা বড় রোগ, আমি কবিতায় খুঁজি তাকে কবিটাকে খুঁজি না। প্রাচীন কলম হাতে তুই আমার সভ্যতা, ভুলি রোজ রাতে আমি মধু চেটে সত্যটা। ভালোবাসা ক্যানভাস রঙে লাগে দক্ষতা, হাসি ভরা সেই মুখটা সেই হানিকর তোর রূপটা। চলে যাও নেজায় সখী হৃদয়হীন এই যুগটা, এই রাতে তুমি শুক্লা ভুলে যাও আমার ভুলটা। কে বিক্রি হলো বাজারে জানি দেখে যায় সেই ফুলটা, পুজোর তুমি দুর্গা আমি প্যান্ডেলে ঝোলা লাইট, যার অস্তিত্ব তো সবাই জানে কদর করে নাই। ধুরোচি পোড়ার তাপে আমার কাজটি কালো হয়, তোমার আগমনী উৎসব সেই মিষ্টি মুখে যায়। সিলিংয়ে আমি ঝুলছি আমার চোখ ঘুরছে চারদিকে, মৃত্যুর নামে কাছে এসে শ্বাস টেনে তুই শান্তি দে। রূপসী আমার মন দিবে সে ভালোভাবে জানে প্রাণ নিতে, ভগবান বলে মানছি তোমায় মনে পড়ো তুমি আর্নিকে। অবহেলায় ছেড়ে দেওয়া আমি সেই ভাত, যার শীত করলেই জমি পড়ে রোদ পড়লেই ভাব। মনের কোনো লিপস্টিক নেই আবছা লাগে শাক, মনে করো তুমি আমায় পড়লে কোনো কাজ। আমি প্যান্ডেলে সেই ঢাক আমায় মেরে বাজিয়ে নাচ, আমি ভেঙে পড়া কাচ আমায় তুলে নলি কাঠ। আমি উৎসবের নাম আমায় তুলি বলে ডাক, আমি দুর্গার আঁকা চোখ আমায় তেজে ভরে রাখ। বর্ষার কিছু আড্ডা ভেবে চিঠিগুলো তুই ছিঁড়ে ফেল, ভালোবাসার মর্মটাকে সিঙ্গারার সাথে গিলে ফেল। আমি চায়ের সাথে গুলে যাব বর্ষায় ঢোক মেরে ফেল, পেট্রোল সেটা শরীরে আমার শেষ কাজটাও সেরে ফেল। তুলে রাখ এই
জায়গায় জলগুলো আমার চিতার সামনে ফেলবি, কবির আত্মাটাকে তুই বর্ষার জলে দেখবি, তোর কাঁধে ছাড়া ছাপ কিছু অন্যা ঢেকে রাখবি, জানি গানটা শুনে এনমিচিওর বলে কাঁধে তুই হাসবি। আমি মৃত্যুর কোনো ডাক আমায় ধরে বেঁচে রাখ, আমি বৃষ্টির শেষ ফোঁটা মাটি ভিজে যাক, আমি রায়ের লেখা গল্প, আমি আশুতোষ নামে বাঘ, তুমি পূর্ণিমার চাঁদ, আমি ফাঁকা কালির রাত, আমি প্যান্ডেলে সে ঢাক, আমায় মেরে বাজে নাচ, আমার উগ্র সুরে চুলটা খুলে পাগল হয়ে নাচ, আমার মুকাগ্নির চিতায় তুমি বাজিয়ে দিও শাক, সখী তুমি শুক্লা আমার অন্ধকারেই রাত। দারুণ। আর দারুণ লিরিক্স। আর একটু শুনি তোমার ব্যাপারে একটু শুনি। মানে এই বয়সে এরকম জোরদার লিরিক্স, ওই শৈশবটা একটু পেনফুল ছিল বলেই তাই এসছে। একদিন এই সব পেন ওভারকাম করবে, আমাদের তরফ থেকে সেই শুভেচ্ছা রইল। এবং যা এক্সপেকটেশন তোমার তার 100 টাইমস হোক। আর আমার একটা জিনিস বলো, মোটামুটি কতগুলো র্যাপ মোটামুটি হয়েছে তাও রেডি করা? আমার কাছে মানে এখন আমার ফোনে মানে আর ফোন আর ল্যাপটপে আমার কাছে 50-এর উপরে রয়েছে। আমার ছাড়া রয়েছে প্রায় 22-এর কাছে। ইউটিউব, স্পটিফাই দুটোতেই চ্যানেল রয়েছে। স্পটিফাইতে 12টার কাছে ছাড়া রয়েছে, ইউটিউবে 22টার কাছে, অ্যাপেল মিউজিক সব জায়গায় 12টা-13টা করে ছাড়াই রয়েছে। প্লিজ নামটা ভালো করে বলে দাও। আমার ইউটিউবের নাম হচ্ছে ক্যাপিটালে কে, তারপরে হাইফেন, তারপর অ্যাটমিক ATOMIC, সব ক্যাপিটালে। স্পটিফাইও সেম, ইউটিউবও সেম। প্লিজ ওয়াচ। তাই এরকমই টাইপের মানে আমি যখন লেখা শুরু করি আমার ভিতরে খুবই ছিল, রাগ আর সব কিছু মিশিয়ে ছিল। তো আমি এই যে গানগুলোর গল্প হচ্ছে যে আমি রাগটাকে কী করে কন্ট্রোল করেছি নিজের ভিতরে। তো ছোটোবেলা থেকে সেভাবে মানে বন্ধু বান্ধবও তোমার বিশেষ কিছু হয়নি? আমার ছোটোবেলা থেকে এখনও অবধি শুধু মানে বলতে চাইবো মানে অনেক বন্ধু এসছে, মানে আমি যে নিজের যাকে ভালো বন্ধু মনে করি তারা 6-7 জন রয়েছে। 6 জন আমার পুরো একটা গ্রুপ রয়েছে অফলাইন বন্ধুদের। ওদেরকে আমি মানে ওদেরকে আমি সব সময় এক্সপেক্ট করতে পারি যে আমার মানে এখন ধরো আমার যদি এখানে কিছু সমস্যা হচ্ছে আমি ওদেরকে ফোন করবো, ওরা চলে আসবে নিতে আমার, এরম টাইপের বন্ধুত্ব। তো মানে আমি শুধু বলবো যে আমি ছোটোবেলা থেকেই এখনও অবধি মানে একটাই বেস্ট ফ্রেন্ড আছে, মানে তার নাম দেব প্রধান। সে ছোটোবেলা থেকে এখনও অবধি সেই আমার সাথে রয়েছে। মানে এই র্যাপিংয়ের যে ও যদি না থাকতো আমি চালু করতাম না। তুমি কি মানে লেখো তুমি নিজে? মিউজিক দেয়া, কম্পোজ করা, এগুলো? কম্পোজিংও আমি করি। আচ্ছা, কম্পোজিংও আমি করি। যে বিটের যে বিটের বিষয় আমাদের সাথে অনেকে থাকে, যে 2 হয়ে গেল প্রডিউসার, আলফা প্রডিউসার, অনেক প্রডিউসার থাকে আমাদের গ্রুপে। ওরা বিট দেয়। কালহা নামের একটা ভালো প্রডিউসার আছে, ওর সাথেও কথা আছে, ও বিট দেয়। তো বিটের সমস্যা পড়ে না, প্রডিউসাররা আছে, প্রডিউসাররা দিয়ে দেয়। আমরা বিটটা তোমাদের পারচেস করতে হয় নিশ্চয়ই? না না না, এটাই তো আমরা ব্লেসড যে আমাদের কোনো বিট পারচেস করতে হয় না, কিচ্ছু না। আমরা কমিউনিটি সব ফ্রি। মানে আমার যদি একটা বিট লাগে আমি এক্ষুনি ফোন করবো, ভাই বিট আছে, ও 4টে বিট পাঠাবে, কোনটা পছন্দ নিয়ে এলো, এরকম টাইপের। আমরা এই যে আমার জার্নিটাতে, তো আমি বলবো আমি জার্নিটাতে আমি ফলোয়ার কামাইনি, ধরো আমার সাবস্ক্রাইবার এখন সেরকম কিছু হয়নি বা ভিউ। আমি একটা জিনিস কামিয়েছি, সেটা হচ্ছে বন্ধু, একটা ভাই কামিয়েছি আমি এই কমিউনিটিতে। মানে আমি খুবই ভালো ভালো কিছু ভাই কামিয়েছি যারা আমাকে শিখিয়েছে জিনিসটা, যে কী জিনিস কীরমভাবে হবে, কীরমভাবে চললে কীভাবে সুখ পাবো, মানে এই সব জিনিসগুলো। তুমি তখন বলছিলে যে তোমার পাইলট হওয়ার ইচ্ছে ছিল। তো তো এমন তো নয় যে আর পাইলট হওয়ার স্কোপ নেই। তো মানে এই ইচ্ছেটা চলেই গেছে র্যাপের জন্যই, এবং সেটা খারাপ কিছু নয়, কারণ তুমি তো র্যাপের জন্য যাইনি আসলে এটা র্যাপের জন্য যাইনি। মানে ক্লাস 5-এর পর থেকে না জীবনটা যেন আমার পাল্টে গেল। মানে এইসব পুরো এমনি ছোটোবেলা থেকেই হতো, ক্লাস 5-এর পর থেকে আরও বেড়ে গেল, বাড়ির ঝগড়া ঝামেলা এইসব, আর অনেক কিছু আমার উপরে চলে এলো। মানে আমি ক্লাস 5 থেকেই রান্না করতে শিখে গেছিলাম, সব কিছু মানে আমি মানে করতাম, মানে খুবই বেড়ে গেল। এরকমও রাত গেছে কেউ রান্না করেনি, খালি পেটে শুতে হয়েছে। তো এই সব জিনিসের পর তো আস্তে আস্তে জিনিসগুলো ভাঙতে থাকলো। আমার ভিতরে যে অ্যাগ্রেশনটা ছিল ওটা আস্তে আস্তে জমতে থাকতো। এই করেই 8, 9-এ না, এই করেই পুরো অ্যাগ্রেশনগুলো বাড়তে থাকে। তুমি র্যাপ স্টার্ট করেছো ক্লাস 10 থেকে। তার আগে যখন মোটামুটি 10 থেকে, তো তার আগে তুমি অনেক ছোটোবেলা থেকে এইসব জিনিস ফেস করছো, এবং কিছুটা আন্দাজ করতে পারছি, পুরোটা না পারলেও। তো সেই সময় মানে শান্তির জায়গাটা কোথায় ছিল?
মানে শান্তির জায়গা ইন দ্য সেন্স মানে যেটা থেকে একটা তুমি বাচ্চা ছেলে তুমি জিনিস দেখছো মানে ভয় পাচ্ছ এবং দুতরফা রাগটাই এসে তোমার ওপর পড়ছে, তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আসছে কী করে সেই সময়? তখন আমার কাছে কিছুই ছিল না। আমি যদি সত্যি বলি, আমি যখন প্রথম যে আমার কমফর্ট স্পেস পেয়েছি তখন তো মাই ছিল, যে এত কিছু ঝামেলা এখনও মাই আছে ফার্স্ট কমফর্ট স্পেস। কিন্তু তখন যে একটা হয় না যে কি, তখন মানে আমার ক্লাস 5 থেকেই এই মেন্টালিটিটা এসে গেছিলো যে মাও কাঁদছে, এবার আমিও যদি কাঁদি এবার মা এসে আমাকে সামলাবে কাঁদতে কাঁদতে, এই টাইপের জিনিসটা আমার মাথাতে ঢুকে গেছিলো ক্লাস 5 থেকে। তো আমি আস্তে আস্তে কী করতে থাকলাম, যে ঝগড়া হলে না আমি একটু চুপ থাকা শুরু করলাম, একটু শান্তিভাবে থাকা শুরু করলাম। আর ক্লাস 7-তে প্রথম আমার জীবনে এলো অ্যানিমে। তো ওইটা হলো আমার কমফর্ট স্পেস। অ্যালেমে বলতে? অ্যানিমে আচ্ছা। যে জাপানিজ যে কার্টুনগুলো, অ্যানিমে। তো আমার জীবনে ক্লাস 7-তে এলো অ্যানিমে। তো 7, 8, 9 ওইখান থেকে আমি আরও স্কুল আর কাম হওয়া চালু হলাম। আচ্ছা, মানে অ্যানিমির তোমার লাইফে একটা বিশাল কন্ট্রিবিউশন। মানে যখন আমার মানে কেউ ছিল না তখন লাইক দিস অ্যানিমেগুলো না আমায় মোটিভেট করতো। কিছু নাম নাও, কারণ প্রচুর অ্যানিমি ফ্যান আছে। লাইক আই ফিল লাইক কি মানে যারা ভালোভাবে দেখেছে, আই উইল নারুটো, ব্লিচ, ড্র্যাগন বল, এগুলো তো নর্মাল। নারুটো, ব্লিচ, ড্র্যাগন বল, ওয়ান পিস এগুলো তো নর্মাল। কিন্তু আমায় যে অ্যানিমেগুলো রিয়েলি মোটিভেট করেছে সেটা হচ্ছে ওরেগাইরুর যে মেন ক্যারেক্টার হেকেগাই হাচিমান। লাইক ওর 3-4টে কোট আছে ওই পুরো অ্যানিমেটাতে, যেটা পুরো জীবন পাল্টানোর কোট। একটা কোট ছিল কি, ট্রুথ ইজ আ কমপ্লিট লাই, এই একটা কোট ছিল। আর একটা কোট ছিল আই হেট নাইস গার্লস, এই একটা কোট ছিল। আর থার্ড একটা কোট ছিল জাস্টিস ইজ আ ডিলিউশন। এই 3-4টে কোট ছিল। তারপরে আমি মানে আরও মানে এখন তো ওভার রেটেড হয়ে গেছে জিনিসটা। ক্লাসরুম অফ দি এলিট ছিল, ওখানে ছিল মানে ওখানেও যে মেন ক্যারেক্টার ওখানে ওরও অনেক কোট ছিল। লাইক এই সব কিছু থেকে শিখেছি। মানে যে স্টোরিগুলো হয় না, একটা ইরেজড বলে একটা অ্যানিমে ছিল, ওর স্টোরিও মানে ইরেজড বলে যে অ্যানিমেটা, ওটা তোমাকে শেখায় যে তোমার কাছে যেটা যখন রয়েছে সেই টাইমটুকুতে তুমি বাঁচো, নাহলে ওই টাইমটা যখন তোমার কাছ থেকে চলে যাবে না, তুমি কেঁদে কেঁদে ওই জিনিসটাকে ফিরে পাবে না। তো অনেক কিছু শিখিয়েছে এই অ্যানিমে হয়ে গেল, এই র্যাপিং হয়ে গেল, আমাকে অনেক কিছু। আমি এখন জীবনে শুধু শিখছি। আমি জীবনে আমার অনেক ইচ্ছা আছে। মানে আমি যেরকম আমি আমি গিটার বাজাতে শিখতে চাই, আমি ড্রাম বাজাতে শিখতে চাই। আমি চাই যে যে দুর্গা পুজো হচ্ছে, তো এই দুর্গা পুজোয় দেশপ্রিয় পার্কের স্টেজে আমি শো করি। এরকম অনেক স্বপ্ন আছে যে এখানে আমি চাই যে আমি দুবাই যাব, গিয়ে শো করে কলকাতায় বাংলা র্যাপ বাজাবো। দুবাই গিয়ে আমি কলকাতাকে রিপ্রেজেন্ট করতে চাই। লাইক আমি আরেকজনের নাম নেবো, যে ক্রু ছিল চিতাজিৎ বলে, তারা ওয়ার্ল্ড ওয়াইড বিট বক্সিংয়ে বাংলাকে রিপ্রেজেন্ট করে এসছে। লাইক আমরা মানে আমি আর হাসিও পায় যে কলকাতায় যারা এত র্যাপ শোনে তারা চিতাজিৎকে চেনে না। লাইক বেশিরভাগ লোকই না, আমি বুঝতে পারি না তাকে কেন মানে পপুলারিটি দিচ্ছে না চিতাজিৎকে। লাইক চিতাজিৎ ইজ আ লেজেন্ড আমার চোখে। চিতাজিৎ মানে একজন মানে এমন লোক যে নিজের হাফের থেকে বেশি বয়স এই র্যাপিং বিট বক্সিংয়ে দিয়েছে। আচ্ছা, তাকে মানে এরকম করে শ্যাডো করা হচ্ছে। লাইক দেয়ার ইজ মানে SOS ছিল একটা র্যাপিং গ্রুপ আছে, SOS ডুও, ওখানে একজন আছে আতঙ্কি। ওর একটা খুবই ভালো লাইন ছিল, ইন্ডাস্ট্রি ইজ আনফেয়ার অ্যাজ ফাক। মানে ওর মতে যে ইন্ডাস্ট্রিটা আছে ওটা খুবই আনফেয়ার। লাইক যারা ফেমাস তারাই উঠে যায়, আর যারা ফেমাস নেই তারা খুব কম। মানে ধরো কি তোমার ভিতরে 1000 জনের ভিতরে ট্যালেন্ট রয়েছে, আর 2জন ফেমাস, 2জন চলবে, আর 1-1.5 বছরের মধ্যেই 1000 জনের ভিতর দিয়ে কেউ একজন উঠবে। এরকম সিম্পলিফাই করলে জিনিসটা নিজেকে বেচতে হবে খুব ভালো করে। মানে বেচতে হবে না তোমায়। এবার এখানে কি বলো তো, একটা আর্টিস্টের কাজ শুধু এখানে মানে এইখানেই র্যাপিংয়ের জটিলতা চলে আসে। একজন তুমি যদি র্যাপার, তো তুমি শুধু কবি না, তোমায় নিজের জিনিসটাকে বেচা শিখতে হবে। ইউ নিড টু লাইক তোমাকে পুরো ভালোভাবে মার্কেটিং করতে হবে, আর্ট স্টাইল, উড স্টাইল, ইউনিক কনসেপ্ট আনতে হবে। লাইক তুমি যদি ইউনিক কনসেপ্ট না আনো না, তাহলে তোমার গান কিছু চলবে না। লাইক আমি যে হিন্দি গান বার করি, মাঝে মাঝে হিন্দি গান বার করি, হ্যাঁ,
আমি আমি আগে হিন্দিতে করতাম, মাঝে মাঝে এখন হিন্দিতেও র্যাপ স্টার্ট করেছো কি হিন্দিতেই স্টার্ট করেছো? স্টার্ট হিন্দি ছিল, স্টার্ট হিন্দি আচ্ছা ছিল, আচ্ছা। তারপরে বাংলাতে চালু হয়েছে। তো লাইক আমার যে কনসেপ্টগুলো আছে না হিন্দিতে, এর একটু আলাদা। লাইক আমার একটা হিন্দি গান ছিল মাছ ভাত। মাছ ভাত মাছ হিন্দিতে? ভাত, হিন্দি। একটু শুনি শুনি। এ তবে অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার, মানে হিন্দি র্যাপ অথচ টাইটেল মাছ ভাত। মানে একটু শুনি। আমি একটু অদ্ভুত অদ্ভুত কাজই করি আসলে। না না করো, অদ্ভুত কাজই করো, অদ্ভুতরাই থাকে। লাইক এখানে একটা ওয়ার্ডস ছিল कि এটা বিট সুইচের পরে ওয়ার্ডস আছে कि काला जादू मरे बाई स्किल करूँ एनालाइज फाइट लाइक माइक मेरे सर पे है पैरासाइट तेरा बाइट पेज मेरा दिल का है डेटा हाइड लिविंग इन अ हेल कॉल इट पैराडाइज मिनिमाइज दिन मेरा रात होता मैक्सिमाइज जानी मेरा खून पीती कहता उसे सक्सीडाइन बाउंस आता ट्रैप पे नशा बाड़ी चढ़ती वाई नोट करे डेट पिक खोला पन्नी भरती साइन आसमा को देखे तू उलझा मंजा कटी काइट आसमा को छुके देख हॉट बड़ी करती बाइट कलाकारी खून में सी हूँ मैं सर्टिफाइड बिज वाले बार मारे एक्स की वैल्यू कर ले फाइंड कला से मैं काबिल हर रात करता गाइड मीठा लगे फैप तेरा करता ने मैं कैंडे पैड शूट में दूर बहुत हो जाओ थोड़ा बेंजी साइड कौन कितना पानी में गवा देगा देख तू टाइम লাইক দিস কাইন্ড অফ। এটা একটা আমার হিন্দি ছিল। আরেকটা গান আছে হিন্দিতে, ওটার নাম ব্যাটম্যান। ব্যাটম্যান? আমি ব্যাটম্যানের ফ্যান, একটু হয়েই যাক তাহলে। লাইক ইটস লাইক কি আমার যে কনসেপ্টগুলো একটু আলাদা হয়। মানে ব্যাটম্যান কি মানে দি ব্যাটম্যানকে ভেবেই হ্যাঁ, করা? দি ব্যাটম্যান। মানে ব্যাটম্যান যদি ইন্ডিয়ায় থাকতো এরকম? না না এরকম না, মানে থট প্রসেসটা কি কিভাবে লিখেছিস? প্রসেস হচ্ছে রাত্রির 12টার পর আমি কি করি। আচ্ছা। তো লাইক এখান থেকে এরকম কি बजे रात 12 बजे बैटमैन टाइम में ड्राइव करूँ क्लॉस क्यों लगता है फाइन 4x4 तेरी सिस करूँ माइन सर रा घूम बे पास द लाइम 8 मेरी बीवी करूँ टोटके में बाइंड कला बीट चढ़े सर जैसे वोट के में वाइन खून में भी हार लाऊ खोद के में राइम साथ मेरी दीदी बैठी छुप जाता क्राइम स्मोक किया बीट बना स्मोक की वर्ड्स बड़ा पोकी मर्दुआ होली बर्थ पर सोनी पद देखा सोनी पर 16 से 22 तेरा 100 लीटर हिट मिला आंसू गिरे 100 लीटर चक्रा में जाकरा सॉलिड एयर चकना में रखना ऑलिव टीयर पेन तुके मीथेन सोलिटियर अरे ग्रीन स्टफ फूके कहते हाई होड़ा गोट सुन फैप तेरा ऑबिट चुप बड़ी चोद अरे किस मांगे बीच मेरे नीले पड़े होट अरे विश मेरे स्पिट बड़ा बेड़ पड़ा मोक्ष शार लोग घर गया मिला मेरा खोज नहीं एंगली भयंकर बैन करे कोसाइन बेब बोली पोकेमॉन बोला मैंने फ्लोट टाइप इंक मेरा मून जैसा सीमेला था लो टाइट किल करो फैप तेरा मीट होता रॉट आर करे एग विदाउट एनी कॉज रॉम एंड पिक्चे यूज करो ब्रॉड डैम बिज बी के ग्राम पे मार्क ऑन अ डॉट मेरी ब्राइट बड़ी शाइन करे इंक लगे स्कॉच मेरी हाइट बड़ी फाइन डी फाइन करे पॉच मेरा बाप चाहता माइक छोड़े बेटा करे फौज बेटा जला बीट पे ट्यून वाली मौत भारी मेरी कलाकारी सर चढ़ी हाथ करी हाथ में घड़ी मेरी बंद पड़ी तस्करी सर करी बार सूट बक्स बने सीन बोले चिल छोटे घर में बस बड़े डैम के सिटी पीक डी अलाउ मैं ग्राम बाला के दोस्त तेरे यूज करे फैम पे फॉर द आर्ट बिच कर मत स्कैम पिन कोड 150 हाथ लगा इफ यू कैन तेरे जैसे 4 बेटे रोज बोल मत भाई मुझे वी आर नॉट ब्रोज फाइट लाइक बिस तेरे हवा जैसे ब्लोज किमली के डेविल रैम तेरे फोर्स फक योर म्यूजिक फक योर होज फक दैट हाइप एंड फक योर शोज ड्रिंक सम इंक बिच लिक माय टोज फ्लड विद माइनर्स बिट लाइक दिस काइंड ऑफ शो। অসাধারণ একটা র্যাপ ছিল, বাট বহু জায়গায় এইটা যখন আমি পডকাস্টে দেবো হয়তো বিপ 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 পড়বে, বাট আমি বলে রাখছি আমি এইটা আনবিপ আমি হচ্ছে শর্টসে ছাড়বো এবং আমি ভাইকে অনুরোধ করব আমাকে একটু বিট পাঠাতে। আমি পডকাস্টের মধ্যে এটা পুরো না রাখলেও আমি শর্টসে আমি এটা একদম পুরো ছাড়বো। আর একটা কথা বলে রাখি, ও আগে যে র্যাপটাও করলো তো অনেক জায়গায় হয়তো কিছু স্ল্যাং ইউজ হয়েছে তো লোকজনের লাগতে পারে, কিন্তু একটা কথা একটু জানিয়ে রাখি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাসে স্ল্যাংয়ের ইউজ করা হয়েছে। শিল্পে অনেক সময় সেই শিল্পের ডিমান্ডের জন্য ইউজ করতে হয়, তো এইটা অন্যভাবে দেখার কিছু নেই, তো যে কারণে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রেফারেন্সটা দিলাম। আর ওরা একটা মানে শুভনীল অত্যন্তই বাচ্চা ছেলে, তো এবং এই ছেলের তার ছোটোবেলা থেকে যা ওর পরিস্থিতি এসছে আপনারা নিজেরাই শুনলেন, তো সেই হিসাবের পরে ও যা দেখেছে যা বুঝেছে সেটারই অভিব্যক্তি, সেটারই বহিঃপ্রকাশ, তো সাপোর্ট করুন। এবং একটা ছেলে ও এন্ড অফ দ্য ডে তো বাংলাকেই রিপ্রেজেন্ট করতে চায়, বাংলাকেই এগিয়ে নিয়ে যেতে চায় একটা নতুন কিছুর মাধ্যমে, সো প্লিজ সাপোর্ট কে অ্যাটমিক। লাইক আমি একটা এখানে শোনাতে চাইবো, লাইক এটা একটা নেশার উপরে গান। লাইক এখানে যে মানে অনেকের নেশার চেয়ে বরবাদ হয়ে যায়, জানেন তো, নেশা জীবন বরবাদ করে। আপনি করুন মানে এটা মানে দাদা নেশা জীবন বরবাদ করে, আর এটা আমি পার্সোনালভাবে বুঝেছি।
তো লাইক এইটা এটা মানে এই যে গানটা এটা নেক্সট কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে, এটা একদম পুরো আনরিলিজ। এই গানটার নাম হচ্ছে নেশা। ফার্স্ট টাইম হচ্ছে এখানে আমার আর ওয়ালের কোলাব আছে। তো এটা এরকম কিছু নেশা না আমি নেশা দা আমি নেশা ভগবান শোন, নেশা পানি নেশা রানী, নেশা হবে কাল তোর, নেশা কালি পেশা ভারী ও নেশা অভিমান তোর, নেশা বাড়ি জাদু জানি নেশা নেবে প্রাণ তোর, নেশা নামি নেশা দামি নেশা ভগবান শোন, নেশা পানি নেশা রানী, নেশা হবে কাল, নেশা কালি পেশা ভারী নেশা অভিমান তোর, নেশা বাড়ি জাদু জানি হেসে নেবে প্রাণ, হাত ছাড় সখী আজ উঠে যাবে হাত, আমার শরীর ভর্তি আঁকা কিছু কালো দাগ যেটা যায় না, রোজ রাতে নেশার মতো ঠোঁটে চলে আয় না, বোতলের পৃথিবীটা করে কিছু বায় না, আয় না দেখে সব কিছু গত রাতে কত বারে বেঁচে ভালোবাসা ফিরি আমি বাড়িতে, বিষে ভরা হাড়িতে বিষে আমি প্রাণ পাই নাম পাই দাম পাই, সখী গেছে ক্ষত ছেড়ে কালি ফেলে গান গাই, এটা জানি আমি না মুখটাও চিনি না, দোয়া দোয়া চারদিকে এটা আমার বাড়ি না, মানি না গেছে সেই চোখটা লেগে সেই মনিটা, সেই ফোঁটা জিভে লেগে বেঁধে রাখি মনিটা, মন গেছে জ্বলে চোখে বিষে দুটো আইসে, কাটা হাত অবশেষ লেগেছিল মাইকে, নেশা গেল উড়ে সেই সূর্যর সাপ পেতে হারায় পদক, যে রোজ রাতে। এখানটা এই অবধি শেষ। এবার লাস্টে এখানে একটা আমি এখানে দেখেছি যে ফার্স্ট কি এখানে একটা শায়রি টাইপের আছে এইখানটার, এটার পরে কি রক্তে লিখি গান কিছু তুমি নেশার পাবে ছাপ কি, হলুদ জলে ভেসে আজও তোমার কথা ভাবছি, দলের দিনে রং দিয়েছিলাম দেবী ভাবি পুজো, এই ইঞ্জেকশনের ছাপগুলো আমি মনে করে রাখছি। আর হ্যাঁ একটু মানে র্যাপটা শুনে বেশি একটু অন্যরকম লাগছে, কারণ মানে আমরা তো ঠিক র্যাপ নিয়ে অভ্যস্ত নিই, এবং আমি ওর সাথে আমার ফার্স্ট আলাপ 2 সপ্তাহ আগে, এবং 2 সপ্তাহ আগে যখন ওর সাথে আমি র্যাপ নিয়ে জিনিসটা জানি বুঝি, এবং আমি ওকে বলছিলাম যে র্যাপ রিসেন্টলি আমাদের বাংলাতেও পপুলারিটি পাচ্ছে, এবং বিশেষ করে আমি দেখতে পাই আমাদের সামনে একটা স্কুল আছে, তো সেই স্কুলে মাসখানেক আগে কিছু অ্যানুয়াল ফাংশন ছিল, তো সেখানে আমি এক বাচ্চাকে দেখি র্যাপ করতে, এবং রীতিমতো প্রফেশনালের মতোই র্যাপ করছিল। তো যাই হোক আমার মনে হলো একটু কেসটা বলে রাখি, তো তাই বললাম। আর একটু যদি পার্সোনালি ঢুকি আবার, তো শুভনীল ধরো মোটামুটি 18 বছর বয়স, লাইফে অনেক কিছু ফেস করেছো, যদি এরকম বলি এই প্রশ্নটা মানে তোমায় করবো না ভেবেছিলাম, কারণ যেহেতু জুনিয়র অনেক, বাট স্টিল না করলেই নয়, জীবনটা আবার একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে শুরু করতে পারতে, কোথায় করতে? আমি তো বলবো আমি যদি জীবনটা আবার নিজের মতো করে আবার যদি বাঁচতে পারতাম, তাহলে আমি বলবো আমি ক্লাস 4-এর পর থেকে আবার রিচেঞ্জ করতে চাইতাম। হ্যাঁ, তখনও কি র্যাপ করতে? আমি একটা কথা যদি আমি সত্যি কথা বলি, যদি আমি জিনিসটা তো মানে এখন যে র্যাপ যে জিনিসটা আছে, তো এটা র্যাপ নেই, আমি এখন সঙ্গীত হয়ে গেছি। র্যাপটা এখন আর মানে শুধু র্যাপ অবধি সীমিত নেই, এটা এক ধরনের নেশা লেগে গেছে। মানে আমি যদি এক রাত যদি আমি র্যাপ না লিখে শুই, আমার ঘুম আসে না, প্রতি রাতেই লেখো? প্রতি রাতে, মানে এটা ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটা এখন আমার রক্তে চলে এসেছে। মানে আমি এই রাস্তায় যাচ্ছি তো প্রথম টুকটাক মানে আমি তো একটা ফানি ইনসিডেন্ট বলছি, আমি যাচ্ছিলাম রাস্তায়, এবার যে হয় না এই কনস্ট্রাকশানের ঠুকে আওয়াজ হয় ঢোকার, তো ওখানে থুপথাপ আওয়াজ হচ্ছে, আমি ওখানে র্যাপ লেখা চালু করে দিয়েছি যে বিট শুনে। লাইক ব্যাপারটা হচ্ছে জিনিসটা এখন আমার রক্তে ঢুকে গেছে, তো আমি এই জিনিসটাকে ছাড়তে পারবো না। ছাড়তে গিয়ে এই জিনিসটা আমি বাঁচিয়েছে, একদিক থেকে আমার যে কালচার ছিল আমার কালচার থেকে বাঁচিয়েছে। যদি আমি র্যাপ না লিখতাম তাহলে ধরো আমি হয়তো এখন কোথাও গাঁজা টেনে পড়ে থাকতাম। মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে যতদিন তোমার কাছে, আমি তো মনে করি সবার ভিতরেই একটা করে কবি রয়েছে, শুধু মানে তাদের সম্পর্কটা আলাদা। মানে দেখো সবাই মনে করবে যে এই জিনিসটা আলাদা, কিন্তু যে খাবার রান্নাও একটা আর্ট। এইবার আমি তোমাকে বলি, তুমি যেভাবে ভেজিটেবল কাটো, ওটা যেরকমভাবে সিঙ্কে কাটো, ওইভাবেই বিটে র্যাপ হয় পুরো একদম সিঙ্কে। তুমি যতগুলো ভেজিটেবল একসাথে শর্টে করো, ওটাই হিসেবে রাইম স্কিম চলে। যে তুমি যদি তোমার যে ফ্লেভারগুলো জানা আছে, যে তুমি এটার সাথে এটা দিলে এটা চলবে, সেরকম আমাদের মাথায় হচ্ছে এই বিটের সাথে এই র্যাপটা চলবে, এইটার সাথে এইটা চলবে, এটা তো সবার ভিতরে একটা ওরা কবি আছে। এবার ওরা কী ভাষায় বা কীভাবে কবিটাকে এক্সপ্লোর করছে, ওটা ওদের উপর। ওয়েল সেড। আর খেলাধুলা তাহলে এখন একদম হয় না বললেও, আর তুমি বলেও দিয়েছো যে নিজেকে কোথায় দেখতে চাও, বাট স্টিল আমি একটু প্রশ্নটাকে আরেকটুভাবে রিফ্রেশ করি। এই মুহূর্তে তোমার 18,
40 বছর বয়সে র্যাপার শুভনীল নিজেকে কোথায় দেখতে চায়? আমি 40 তো অনেক বড় হয়ে গেল। আমার যে নীল বলে একটা গান ছিল, ওখানেই আমার লাইন ছিল কি 18-তে শিখছি, 19-এ করি সাইন, আমি 20-তে দেশপ্রিয় পার্কে করব আমি লাইভ, 21-এ তারা হয়ে স্টেজে হবে শাইন। আর শুভনীলকে যদি জিজ্ঞাসা করি, শুভনীলের বাকেট লিস্ট কি আসবে? 3খানা। ফার্স্ট বাকেট লিস্ট হচ্ছে আমি কলকাতার সাইফারগুলোকে তুলতে চাই, ফার্স্ট লিস্ট এটা। আর সেকেন্ড লিস্ট যে এটা মানে এটা পার্সোনাল, যে আমি নিজের একটা স্টুডিও বানাতে চাই, ঠিক আছে, এই দুটো। আর থার্ড যে লিস্ট মানে আমার অনেক আছে, থার্ডে মানে রাখবো হচ্ছে কি আমি মায়ের সাথে একটা আলাদা জায়গায় হতে চাই, মায়ের সাথে আলাদা জায়গায় আমি শিফট হতে চাই, মাকে নিয়ে থাকতে চাই একদম পুরো আলাদাভাবে। আর ফোর্থ নাম্বার যে আমি যদি লিস্ট বলি, আমি চাই যে কলকাতায় যখন কিছু দুর্গা ঠাকুর বাজছে বা কিছু ইভেন্ট হচ্ছে না, এটা বাইরের র্যাপ ছেড়ে কলকাতার র্যাপ বাজাক, আমি এরকম কিছু বানাতে চাইছি। মানে আমি এই মুহূর্তে তো আমি ভিউয়ের কথা ভাবছি না, আমি যে কত কী গান বার করবো ওর কথা ভাবছি। এই মুহূর্তে আমি শুধু ভাবছি যে আমি কলকাতায় কী করে চেনাতে পারবো ওর নিজের স্বাদের সাথে। মানে কলকাতা নিজেই একটা আর্টের খাদান, একদম। কিন্তু কলকাতা নিজেই আর্ট ভুলে রয়েছে। সব কটা গলিতে একটা করে আর্টিস্ট রয়েছে, কলকাতার প্রত্যেক গলিতে একটা করে সুনীল ছেত্রী রয়েছে, প্রত্যেকটা গলিতে অরিজিৎ সিং রয়েছে, শুধু ওটা চেনার দিয়ে বাকি। কলকাতার আমি একটা সত্যি কথা যদি বলি না, কলকাতা কারাপ্টেড হয়ে গেছে, কলকাতা বিক্রি হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে ওই পেটের জ্বালা এই শিল্প সত্তাগুলোকে ধ্বংস করে দেয়। সবার তো সেই জ্বালাটা নেই, মানে এক একজনই যে জন্য সাইন করতে পারে। ব্যাপারটা হচ্ছে পেটের জ্বালার বিষয় না, তুমি যদি কাজ করে চালাতে পারো চালাতে পারবে। এরা মানে এই যে যারা মানে আমার এখানেও একটা লাইন ছিল কি টাকা দিয়ে আর্ট কিনে, টাকা দিয়ে নাম কিনে আর্টটাকে বাঁচা দেখি। মানে এখানে যা জীবনটা রয়েছে না, কলকাতা এতই আনফেয়ার, যার কাছে টাকা আছে সে বড়। একদম ওটাই। শুধু কলকাতা বলে নেই, সব জায়গায় একই জিনিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, মুম্বাই বা দিল্লিতে যে র্যাপ সিনটা আছে তো ওটা কোর র্যাপ সিন সাপোর্ট করছে, কিন্তু এইখানে কলকাতায় হাতে গোনা র্যাপার, ঠিক আছে। আমি বলবো যে হুগলি যেখানে সাইফার হয় সব সময়, ওইখানগুলোতে তো স্ট্যাবলিশ সিন আছে। কিন্তু কলকাতায় আমি বিশেষ করে বলছি এই নিওয়ালিপুর, বেহালা, নন্দনেও সাইফার হয়, কিন্তু ব্যাপার ঢাকুরিয়াও তো স্ট্যাবলিশই। আমি তোমায় বলছি যে কম স্টেবলিশ জায়গা আমরাই রয়ে গেছি। কেন জানো? মানে আমাদের যে কলকাতার ভিতরে তো জেলেসি বিশাল। হ্যাঁ, বাঙালি কাঁকড়ার জাত, একটা উঠতে হবে, একটা পা ধরে নামিয়ে দেবে। বিশাল জেলেসি। মানে আমরা দেখতেই পারবো না যে আমাদের মাথায় যে ওইটা নেই যে ও যদি উপরে যায় তাহলে পরে আমরাও উপরেই আসবো ওর সাথে। মানে ওল্ড বয় দেওয়ার একটা লাইন ছিল যেখানে মানে সিজি বলে একজন, মানে দুজনেই খুব ওজি র্যাপার, দুজনের ভিতরে ঝগড়া হয়েছিল। সিজি ওল্ড বয়কে ডিস করেছিল কারণ ওল্ড বয় ব্যাংকে চাকরি করতে করতে র্যাপ করে। আচ্ছা। মানে সিজির মান্যতা হচ্ছে যে চাকরি করে কখনো র্যাপার হওয়া যায় না, তাই ওল্ড বয় ডিস করেছিল যে কিসের এত জ্বালান, তোর কিসের এত জেলেসি বাল। এখানে একটা লাইন ছিল যে আমি কাজ করি কি যাই করি, আমি সিনটাকে চালাচ্ছি, তোর কিসের এত জেলেসি আমায় নিয়ে। আর কোনো সেন্সলেস কথা তো একদমই সেন্সলেস কথা, যে মানে কাজ করে যায় না। মানে পুরানো টাইমে এইটা তো বলছে, মানে পুরানো টাইমের যে যারা বড় লোকের ছেলে তারাই কবি হতে পারবে, যে জমিদারি করেছে তারাই কবি হতে পারবে, এই টাইপের জিনিসগুলো। হ্যাঁ, এই কথা তো চলে গেছে। সিনেমা এখনও দেখা হয় নিশ্চয়ই, এবং তুমি বললে যে অ্যানিমির একটা বিরাট অবদান আছে তোমার লাইফে, এবং ছোটোবেলা থেকে যেই অশান্তি দেখেছো বা আমার মধ্যে, তো সেইটা থেকে সিনেমা এবং র্যাপ কোথাও তোমাকে সমৃদ্ধ করেছে। তো সিনেমা এই মুহূর্তে সেভাবে আর দেখা হয় না, মানে পড়াশোনা র্যাপ নিয়ে ব্যস্ত। আমি যে সিনেমা দেখি তো, আমি যখন সিনেমা কী দেখি বলো তো, মানে লোকেদের মারপিট সিনেমা পছন্দ, অ্যাগ্রেশন। আমার যে স্টোরি বেস সিনেমা খুব পছন্দ হয়। যেরকম মাঝখানে বাংলার খুব একটা দারুণ একটা, আমি বলবো যে এত বছর পর বাংলায় একটা মাস্টারপিস বই বেরিয়েছিল বহুরূপী বলে। আচ্ছা। মানে দারুণ বই বহুরূপী, ওটা আমি দেখেছি, এখনও দেখি বারবার। আর সেই রকমই মানে আমি যখন বই দেখি তো, যেরকম আমি দেখেছিলাম মাঝখানে আমি যে বইটা দেখেছিলাম
ইয়ে জিন্দেগি না মিলেগি দোবারা, এই টাইপের বইগুলো দেখি আমি একটুখানি, যেগুলো একটু মেলো ড্রামা থাকে না, একটু লাইফের বিষয়ে কথা বলে, লাইক জিন্দেগি, তারপর এই বিষয়ের উপর ছিচড়ে, এই টাইপের যে বিষয়গুলো, যে লাইফের যে ফিজিও যে একদম যে ফিজিক্স বা এইসব না, মানে আমি চাই মানে যে একদম নর্মাল ন্যাচারাল লাইফের উপরে যে কথাগুলো হয় সেইটা। কিছু পছন্দের সিনেমা বা অভিনেতা অভিনেত্রীর নাম? আমার যে তবে মানে বাংলায় যদি বলো তো, বাংলায় যিশু সেনগুপ্ত, আমার ফেভারিট। আর যদি হিন্দির কথা বলো, হিন্দিতে আমার ফেভারিট বলতে সেরকম কেউ নেই, মানে খুব একটা আমি দেখি না হিন্দি। তুমি যদি বলো লাইক সুশান্ত সিং ছিল, খুবই ফেভারিট। আর ইংলিশে যদি বলো তাহলে রবার্ট ডাউনি জুনিয়র, রবার্ট ডাউনি জুনিয়র্স আছে, তারপরে ইয়ে হ্যাভেন্সও রয়েছে, অনেকে রয়েছে। মানে রবার্ট ডাউনি জুনিয়র বলে যখন, তার মানে নিশ্চয়ই অ্যাভেঞ্জারের সবই দেখা। একটা প্রশ্ন তাহলে না করলেই নয়, এবং মানে এই আমি পডকাস্ট যবে থেকে শুরু করেছি তবে থেকে আমার ইচ্ছে ছিল আমি এই ধরনের প্রশ্নগুলো করব, তা আমি সেরকম মানুষ পাইনি, আজকের প্রথম পাচ্ছি। আমিও একদম অ্যাভেঞ্জারের পোকা। এবং যদি বলে কোন অ্যাভেঞ্জারের পাওয়ার নেবে? লোকি। কেন কি এখন যে সিরিজে যে লোকির যে সিজনে যে চলছে, লাইক এখনও টাইম গড হয়ে গেছে, ও সব কিছুকে ছেড়ে পুরো টাইম গড হয়ে গেছে। অ্যান্ড আমার লোকির ক্যারেক্টারটা খুব পছন্দ। আচ্ছা, মানে একদম শুরু থেকে বলছো? একদম ফার্স্ট থেকেই আমার লোকের ক্যারেক্টারটা, যে মানে ও যে আইরনিক্যাল ভিলেন না, যে মানে ও মানে কিরকম, ও আমার জোকার ফিলিং দিত, যে জোকারের যে ডিসির যে জোকার ওই ফিলিং দিত। কিন্তু আমার জানি আমার এই স্টেটমেন্টে অনেকজন মানে রেগে যাবে, কিন্তু আই ফিল জোকারের থেকে লোকি বেটার। মানে একটা কথা, মানে আমি অপোজ করবো না, তোরা দুজনেরই খুব ফ্যান আমি, কি জোকার কি লোকি। আয়রন ম্যানের পরে যদি কোনো মেল ক্যারেক্টারের এমসিইউতে খুব ভালোভাবে ক্যারেক্টার আর্ক দেখানো হয়, সেটা লোকি। নিশ্চয়ই, আর কেউ নেই। থরকে যেভাবে এরা বরবাদ করে দিল, থর লাভ অ্যান্ড থান্ডারে যেভাবে বরবাদ করেছে থরকে, খুবই বাজে লাগে। এবং আমার অনুমান ডুমসডেতে হয়তো থরকে মেরেও দেবে। আমারও তাই মনে হয়, কেন কি যত এবার মানে অরিজিনাল যত অ্যাভেঞ্জার সবাইকেই তো মেরে দিচ্ছে ওরা। কারণ মানে একটা সফট রিবুট হবে আফটার সিক্রেট ওয়ার্স, বাট স্টিল যখন মানে আমার এখন যে আমি যে জিনিসটাতে এখন ইন্টারেস্টেড, সেটা হচ্ছে যে টম হল্যান্ডের যে স্পাইডারম্যান, ওর ডেভেলপমেন্টের উপরে টিজার রিলিজ করেছে ব্র্যান্ড নিউ। হ্যাঁ, মানে যে এটা যে শেষ হলো না, যে ফার ফ্রম নোওয়ে হোমের যে এন্ডিংটা দিয়েছে, ওর পর থেকে যে ও স্পাইডার বয় থেকে স্পাইডার ম্যানের যে আরেকটা চালু হবে, আমি ওটাতে এক্সাইটেড যে ও কী করবে। দেখা যাক, আর এক বছর পরেই আমরা জানতে পারবো নিশ্চয়ই। আর এমনি তোমার যদি বলি এমসিইউতে, একটু ভেবে বলো তোমার পছন্দের, খুব শক্ত প্রশ্ন এটা আমি জানি, 5খানা সিনেমা বার করতে, এমসিইউ টপ 5, মানে অলরেডি এখন অবধি আমরা যদি ধরি 21, 28, 27, 28টা বোধহয় হয়ে গেছে। আমি ফার্স্টে একদম যে টপ, ওটায় রাখবো ফার্স্টে রাখবো ইনফিনিটি ওয়ার। এক নম্বরে রাখবো ইনফিনিটি ওয়ার। হ্যাঁ। ওকে। সেকেন্ডে রাখবো গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3। ওকে। ওর নিচে রাখবো হচ্ছে আমি অ্যামেজিং স্পাইডারম্যান 2, দি অ্যামেজিং স্পাইডারম্যান 2। তারপর নিচে রাখবো হচ্ছে আমি রাখবো সিভিল ওয়ার। আমারও খুব ফেভারিট সিভিল ওয়ার। আর একদম যে স্টার্টিংয়ে যেটাতে আমি মনে করি যে এই বইটা বেরোনো উচিত, সেটা হচ্ছে আমি লোকি মুভি। পুরো একটা ডেডিকেটেড মুভি লোকির আর্কের উপর বেরোনো উচিত। আচ্ছা, আর এমনি বাট স্টিল ফিক যদি অন্য যদি রিলিজ যদি কিছু বলি, তাহলে আমি বলবো র্যাগনারক। ওই মানে র্যাগনারকটাই এত বেশি সাফল্য পেয়েছিল যেই জন্য টাইকা ওয়াইটিটির ওপর আবার ভরসা করে লাভ অ্যান্ড থান্ডারটা ডুবিয়ে দিল। র্যাগনারকের পরেই থরের সব ঠিক ছিল, ইভেন ভিলেনটাও ক্রিশ্চিয়ান বেলের মতো একজন লোককে পেয়েও সেটা কাজে লাগাতে পারলো। গড় বুচারকে কি করে দিল, বাচ্চা কিডন্যাপ করতে পাঠিয়ে দিয়েছে গড় বুচারকে। মানে যে যাকে দেখে নাল ভয় পেত, তাকে মানে নালেরই তো শর্ট ব্যবহার করেছে। আমার আরেকটাও খুব ইন্টারেস্টিং, আমি ভেনামের আর্কটাও দেখতে চাই।
ভেনাম আমার অনুমান সিক্রেট ওয়ার্সে ভেনামকে দেখাবে, কারণ কেন কি- সোনির সাথে এই ডিলও তো শেষ হয়ে গেছে। কেন কি সে আমাদের ইসের সাথে তো শেষই হয়ে গেল। হ্যাঁ। আর মানে খুব বাজে লেগেছিল। আমি যতগুলো অ্যাভেঞ্জারের আমার মানে সিভিল ওয়ারের পর থেকে যত বই এসছে সব আমি হলেই দেখতে গেছিলাম। আচ্ছা। সিভিল ওয়ারের পর থেকে যত বই এসছে সব আমি হলে দেখি। আমার বন্ধুরা যে ফ্রেন্ড গ্রুপ আছে না, ওরাও বিশাল অ্যাভেঞ্জারের ফ্যান, বিভৎস অ্যাভেঞ্জারের ফ্যান ওরা। আমাদের মানে সব সিরিজ, এবার তুমি বললে বই, এবার যদি আমি বলি ওয়েব সিরিজ, যদি আমি রেট করি যে অ্যাভেঞ্জার্সের যে ওয়েব সিরিজ, তো আমি টপে রাখবো লোকি। একদম আনডাউটেডলি 1 না 2? 1 ফার্স্ট অ্যান্ড 2 দুটো মিলিয়ে। ওকে। 1-এ ডেভেলপমেন্ট হয়েছে, 2-এ স্টোরি প্রোগ্রেস হয়েছে। মানে লাস্ট এপিসোড যেভাবে শেষ করেছে, সেকেন্ডে তো মানে 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 beyond লোকি imagination। টপে না থাকলে আমি জানি না কে থাকবে। হ্যাঁ। অনেকে বলে না লোকি টপ না, লোকি টপ। আর লোকের পর আমি রাখবো হচ্ছে খুবই এই জিনিসটা খুবই মানে হতে পারে কি এরকম কি না, এটা কি করে গেল হোয়াট ইফ। কোন সিজনটা? হোয়াট ইফ আমি সব মিলিয়ে বলছি। হ্যাঁ, হোয়াট ইফ খুবই ভালো, কারণ একটা অল্টারনেট আমরা রিয়েলিটি দেখছি, অল্টারনেট স্টোরি টেলিং দেখছি। হোয়াট ইফ রাখবো। ইভেন হোয়াট ইফের মানে একটা এপিসোড আমার মেনশন না করলেই নয়, মানে ওটা আমার মোস্ট ফেভারিট এপিসোড হোয়াট ইফে। ফার্স্ট হোয়াট ইফের সিজনে ডক্টর স্ট্রেঞ্জের একটা এপিসোড ছিল। আরে আমি ওইটাই বলতে চাইছিলাম যে আমার ফার্স্ট ফেভারিট হচ্ছে লোকি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ডক্টর স্ট্রেঞ্জ। আর ডক্টর স্ট্রেঞ্জের জন্য আমি ইন্টারেস্টিং, কেন কি ওর যে এখন ডার্ক ওয়ার্ল্ডের সাথে জুড়ে গিয়ে যে থার্ড আইটা ওপেন হয়েছে ওর, আর ওকে যে আলাদা ডাইমেনশনে নিয়ে আসতে এসেছিলো লাস্টের সিজনে, যে কী হবে ওর পরে, লাইক খুবই এখন ইন্টারেস্টিং। এই যে জিনিসগুলো আছে তো, যে সব ক্যারেক্টারগুলোকে হাফ এন্ডিং দিয়ে রেখেছে, এইখান দিয়ে জিনিসগুলো ঘুরতে পারে। যদি মার্ভেল, কেন কি মার্ভেলের পরপর 4টে বই বিশাল বাজে গেছে, নো ওয়ে হোম ছাড়া কেউই ভালো কমায়নি। না, তোমার এই লাস্ট ফ্যান্টাস্টিক ফোর ভালোই হচ্ছে। ইভেন তোমার মানে থান্ডারবোল্ট মানে ওদের এক্সপেকটেশনের চেয়ে বেটার করেছিল। আর তো কেভিন ফাইগে নিজেই স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড তোমার ফ্লপ করেছে বিকজ অফ ক্রিস ইভান্স ওয়াজ নট ইন দেয়ার। তো যেই জন্য গেছে। তো ব্রেভ নিউ ওয়ার্ল্ডের নট দি ক্রিস এভান্স, ভাই তুমি ক্রিস এভান্সকে সরাচ্ছ, ওটা সমস্যা নেই। একদম তাই, তুমি যখন নিজে সরিয়ে আনছো তোমার এই স্টেটমেন্টটা দেওয়া উচিত। তুমি সরাচ্ছ সে ঠিক আছে, একটা ভালো তুমি কি এতই গরিব হয়ে গেছো কি তুমি নতুন একটা ক্যারেক্টার তুমি কিনতে পারছো না? সত্যি এত গরিব, তুমি ভেবে দেখো। এই যে মানে ফ্যান্টাস্টিক ফোর দেখা হয়েছে নিশ্চয়ই, আমারও দুবার দেখা হয়ে গেছে। ফ্যান্টাস্টিক মানে এরা নিজেরা কনফার্ম করেছে মার্ভেল স্টুডিওস যে ডক্টর ডুম এই ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্স থেকেই বিলং করছে। ইভেন ওখানে ল্যাডভেরিয়া রেফারেন্স দেখিয়েছে, ওখানে একদম লাস্ট যে পোস্ট ক্রেডিট সিনে ওখানে ডক্টর ডুমকেও দেখিয়েছে, বাট রবার্ট ডাউনি জুনিয়রকে দেখায়নি। কারণ যদি ওর ফেস একবারের তরেও দেখায়, সিনেমাটার হাফ বাজেট রবার্ট ডাউনি জুনিয়রের পেছনে চলে যাবে। গরিবের তো ওটা ছাড়ো, গরিবের বেশে ওটা না, মানে তুমি ফ্যালকনকে কি করে ক্যাপ্টেন আমেরিকা বানাচ্ছ? না না, ওটা তো কমিক্সেও হয়েছে। কমিক্সের বিষয়ে আমি বলছি না, কমিকের যে দেখো, তুমি মানো না মানো, কমিক আর বইয়ের ক্যাপ্টেন আমেরিকায় আসে মানে যে ফ্যালকন আকাশ পাতালের তফাৎ। দেখো হলেও কেসটা যদি ওরা ঠিকঠাকভাবে যদি দেখাতে পারতো, সমস্যাটা হচ্ছে দেখানো, ওটা ভিলেন হলো। আবে ভিলেন ছোড়ো, ফ্যালকনকে যদি ঠিকমতো প্রেজেন্ট করতো না প্রথম যে ওর আর্ক থেকে, মানে অ্যাভেঞ্জার্সের যে কার্টুনটা আসতো ওটা পুরো কমিক অ্যাকুরেট ছিল। ফ্যালকন কি ব্যাডাস ছিল ওই কার্টুনটাতে, মানে কি লাইক আমার এক টাইমে ফেভারিট ক্যারেক্টার ছিল ফ্যালকন। আচ্ছা, লাইক কিন্তু ওকে যেভাবে ট্র্যাশ করেছে না ফ্যালকনকে, আমি কখনো মানে ওই ভালচারের সাথে যে ফাইটটা দেখেছি না ফ্যালচারের, বিভৎস বাজে জিনিস দেখাচ্ছিল। তবে মানে তুমি বলছো যখন আমি এটা মেনশন না করলে নয়, আমার কিন্তু ফেভারিট সিরিজ মার্ভেল সিরিজ সেটা হচ্ছে কিন্তু ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার। ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার বিভৎস লেগেছে। ওটা দারুণ, ওটা আমি শুধু বলবো ওটা দারুণ। মানে ও মানে কেন বলতো ওটা আরও ভাল লেগেছে, যে আমরা যে দেখতে পেলাম না যে ক্যাপ্টেন আমেরিকার যে লেগেসিটা আগে কে নিয়ে যাবে, কি করে কি করবে। ইভেন মানে একজন অ্যাভেঞ্জার হওয়া সত্ত্বেও তার অভাব, যে তার বাড়ি বেচতে হচ্ছে, নৌকা বেচে দিতে হচ্ছে, মানে অ্যাভেঞ্জার হয়েও পৃথিবী বাঁচিয়েও পয়সা নেই। তো এই স্টোরি টেলিংগুলো অনেক ডিপে দেখিয়েছিল। তো যাই হোক, মানুষ দিতে পারে না সব কিছু, সেই জন্য হতে পারেনি। আমি তো এখনও মনে করি যে ওয়ান অফ দি মতলব বেস্ট যে তুমি মুভি বলবে না, ডেডপুল 2 এর যে কনসেপ্টটা খুব সুন্দর, ডেডপুল 3 এর যে কনসেপ্টটা সুন্দর ছিল, এদের টাইম ছিল না, বইটার যে স্ক্রিন টাইমিংটা কম পড়ে গেছে পুরো কনসেপ্টটা দেখানোর জন্য। লাইক এত ক্যারেক্টার, ফার্স্টে তো এত ক্যারেক্টার, ম্যাগনেটো হয়ে গেল, ফ্ল্যাম, মানে ওখানে মানে ওয়াইজলি স্নাইপসের ব্লেড আসবে মানে ভাবা যায়নি। আমি সিনেমা হলে চিৎকার করে উঠেছি। হ্যাঁ, লাইক
ক্রেজিভাবে যেভাবে এলো না, আর ডক্টর স্ট্রেঞ্জকে যেভাবে ফোরশ্যাডোয়িং করেছিল পুরো সিরিজটাতে, ডক্টর স্ট্রেঞ্জকে যেভাবে ফোরশ্যাডোয়িং করে গেছিলো না, দারুণ। মার্ভেলের থেকে মানে আমি তো পরিষ্কার মনে করি যে মানে এটা একদম আমার ব্যক্তিগত মতামত, যারা সিনেমা নিয়ে কিছু করতে চাও, মানে ইভেন সিনেমা এক অভিনয় করা হোক বা একদম সিনেমার গ্রামারে ঢোকা হোক, আমি প্রত্যেককে মানে রেকমেন্ড করবো একদম মার্ভেল মুভিজ একদম টপ টু বটম সব দিক, কারণ যেভাবে মানে রেফারেন্স কল ব্যাকস মানে দেখে মানে একদম শেখা উচিত। সিভিল ওয়ারের মানে অ্যাভেঞ্জার যে শেষ হলো, অ্যাভেঞ্জার 2, অ্যাভেঞ্জার 3 মনে হয় না, হ্যাঁ এরকম কিছু শেষ, ক্যাপ্টেন আমেরিকা 3 শেষের পরে যে বাকির সিনটা দেখালো, ওখান থেকে যে সিভিল ওয়ারের স্টার্টিংটা চালু হলো, আর সিভিল ওয়ারে যেভাবে ফোরশ্যাডোয়িং করে দেখিয়ে দিল যে না এ আসলে লাস্টের এন্ডিংটা তো আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। মানে ক্যাপ্টেন আমেরিকা 2 শেষ হচ্ছে আর সিভিল ওয়ারই হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা 3, এবং সিভিল ওয়ারের একটা কথা মেনশন না করলেই নয়, মানে নট অনলি সুপার হিরো মুভিজ, যদি সর্বকালের সেরা সিনেমাগুলো ধরি, আমার কাছে সিভিল ওয়ার অল টাইম ফেভারিট সিনেমাগুলোর একটা। বিশেষ করে ইউ কান্ট পিক আ সাইড, ওখানে আয়রন ম্যানের জায়গায় ঠিক, ক্যাপ্টেন আমেরিকার জায়গায় ঠিক। তো জানো মানে আমার ফেভারিট আগে ক্যাপ্টেন আমেরিকা ছিল, সিভিল ওয়ারের পর চেঞ্জ হয়েছে, সিভিল ওয়ারের পর থেকে আয়রন ম্যানে চলে গেছে। আমারও সেম। মানে ওই যে মুভিটা আয়রন ম্যানের ক্যারেক্টারে এত ইমপ্যাক্ট ছেড়েছে না, আর এন্ড গেমে তো পুরো একদম ওকে মানে গডলি লেভেল দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন আমেরিকাকেও ইনহ্যান্স করেছিল, থরের মিওনিয়র তোলা থেকে, ওই যে একা যে ওই সিনটা আছে যে একা হেঁটে চলে যাচ্ছে, হ্যাঁ পুরো ওই দিক দিয়ে ওই সিনটাও। কিন্তু সব এন্ট্রি ছাড়ো, ইনফিনিটি ওয়ারের থরের এন্ট্রিকে কেউ বিট করতে পারবে না। ওই যে ইয়েটা ওয়াকান্ডার যে সিনটা এলো না, হ্যাঁ কেন অ্যাভেঞ্জারের ফার্স্ট পার্টে ব্রুস ব্যানার ঢুকছে না ওই সিনটা আছে, ওই সিন, কিন্তু ওই থরের যে রেজটা একসাথে যে এরকম করে পুরো চিড়ে বেরোচ্ছে জিনিসটা। আমার আর একটা খুব ফেভারিট সিন আছে, যখন মেনশন হচ্ছে একটু বলেই দিই, একটা সিন আছে সিভিল ওয়ারে যখন ব্ল্যাক প্যান্থার আর ক্যাপ্টেন আমেরিকা বাকিকে তাড়া করছে, ওপার থেকে একটা হার্লে ডেভিডসন আসছে, এবং বাকি হার্লে ডেভিডসনটা ধরে এরকম ঘুরিয়ে আবার ব্যাক করে, আমি কতবার দেখেছি আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার জানি না, আমার তো প্রচুর স্বপ্ন জীবনে, জানি না কতটুকু কি করে উঠতে পারবো, এই সিনটা রিক্রিয়েট করার খুব ইচ্ছা আছে। হার্লে ডেভিডসন দেখলাম, আচ্ছা এক্ষুনি যেমন আসছিল তখন দেখলাম। আমার খুব শখ যে যদি সবার আশীর্বাদ থাকে এই কষ্টের মূল্য দেখতে পারি কখনো একটা নেওয়া, এবং বাকির ওই সিনটা রিক্রিয়েট করবো আমি নিজে, যদি কোথাও কোনো করতেই না পারি নর্মাল রিল করেই ছাড়বো আমি। খুব শখ আমার এটা, দেখা যাক কি হয়। মানে অ্যাভেঞ্জারের বইগুলো, আর শুধু অ্যাভেঞ্জারের বলেও না, ডিসিও অনেক ভালো বই। ডিসির মানে এখনও যদি বলি যে ভালোই করলে ডিসির প্রসঙ্গটা আনলে, যদি আমাকে কেউ অনেস্টলি জিজ্ঞাসা করে অল টাইম বেস্ট ট্রায়োলজি, আনডাউটেডলি ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান ট্রায়োলজি, আর ধারাবারে কেউ আসবে না। মানে আমার আই ফিল লাইক যে একটা মিনিট, দি ডার্ক নাইটের যে ইয়েটা ছিল, মানে তুমি যাই কিছু করো কিন্তু স্টোরি রাইটিংয়ে ডিসি বিভৎস। ডিসির পছন্দের বই কি তাও? ডিসির যদি তুমি সব থেকে ভালো বলো তো আমার মানে 3টে ফেভারিট আছে, একটা শেজাম হয়ে গেল, জোকার আর দি ডার্ক। জোকার মানে ওয়াকিং ফিনিক্সের জোকার? হ্যাঁ আচ্ছা, ওই জোকার, আর দি ডার্ক নাইট। আমায় যদি বলো আমি বলবো অবশ্যই ডার্ক নাইট একে থাকবে, 2তেই থাকবে ডার্ক নাইট রাইজেস, আর 3-এ রাখবো আমি সুইসাইড স্কোয়াড ফার্স্ট পার্টটা। সুসাইড স্কোয়াড আলাদা লেভেল, মানে দুর্দর্শ লাগে আমার, বাট আমার মানে অনেস্টলি হয়তো অনেকের একটু শুনে রাগ লাগবে, আমার মানে হেনরি ক্যাভিল আর সুপারম্যান ভালো লাগতো, বাট ওভারঅল ম্যান অফ স্টিল বা ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান এমন কিছু ছিল না, অনেক বেশি পোটেনশিয়াল ছিল। ম্যান ভার্সেস গড কী হতে পারতো যেটা সিভিল ওয়ার করে দেখিয়েছে, ডিসি করতে পারেনি। লাস্টে ডুমসডেকে নিয়ে এনে আমার যা গুজবাম্পস আছে সিভিল ওয়ারের ওই সিনটাতে, মানে সিভিল ওয়ারের যে সিনটাতে তুমি শুধু একটা ভাবো যে আয়রন ম্যান আর যে ক্যাপ্টেন আমেরিকার যে লড়াইটা, আর মানে সব থেকে দারুণ জিনিস 2-on-1 হয়ে গেছে ওখানে, আয়রন ম্যান একা আর ওদিকে ক্যাপ্টেন আমেরিকা বাকি। হ্যাঁ, আর ওইটাতেও মানে আমরা সবাই কি ভাবতাম কি আয়রন ম্যান তো কোনো চান্সই থাকবে না ক্যাপ্টেন আমেরিকার সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টে, আয়রন ম্যান কোনো চান্সই নেয় না, ও হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টে মারছিল ক্যাপ্টেন আমেরিকাকে। না, ওখানে ফ্রাইডে বলছিল যে ইউ কান্ট বিট হিম অন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট। হ্যাঁ, এবং আরও একটা জিনিস আয়রন ম্যানকে নিয়ে মেনশন না করলেই নয়,
আয়রন ম্যান একমাত্র ক্যারেক্টার, থর দেবতা, থরের কথা বাদ দাও, আয়রন ম্যান একমাত্র ক্যারেক্টার যে কিন্তু থ্যানোসের রক্ত বার করে দিয়েছিল। মানে এটা মানতেই আর হবে। মানে থর মানে থ্যানোস শুধু আয়রন ম্যানেরই একটা রেসপেক্ট করে, ওই সিনেও বলেছিল। আই হোপ দে উইল রিমেম্বার ইউ, হ্যাঁ ইউ আর নট দি অনলি ওয়ান উইথ কার্সড উইথ নলেজ, এরকম কিছু হ্যাঁ। ডায়লগ ছিল। আর মানে ওই যে লাইনগুলো ছিল, এই যা স্মৃতিচারণ হয়ে গেল, আজকের বাড়ি গিয়ে ইনফিনিটি ওয়ার বা এন্ড গেম দেখতেই হবে, আর কোনো অপশন নেই, দেখতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটু গানে আসি। ভাই তো বলে যে অত গান শোনো না বা গান অত পছন্দ করো না। মানে গান আমি শুনি না বলতে না, শুনি, কিন্তু আমি একটু র্যাপের সাইডে বেশি আছি, লাইক হিপ হপের সাইডে। নর্মাল গান কি বলো তো, আমার কানে না এখন একটা অভ্যাস হয়ে গেছে যে আমি একটুখানি এক্সপেরিমেন্ট শুনবো, যে পরপর একটু ফ্লো চেঞ্জ হবে, টুকটাক টুকটাক মানে শুনি, মানে আমি শুনি এখনও নর্মাল গান শুনি, কিন্তু পুরানো গান লাইক খুব কম। একটু যদি রিকোয়েস্ট করি, কোনো জোড়াজুড়ি নেই, যদি রিকোয়েস্ট করি কোনো গান গাওয়া যাবে? গান আমি গাইতে পারি না গো, গলা খুব খারাপ আমার। তোমার মতো নিশ্চয়ই এমন অনেক বাচ্চা আছে যারা এই জিনিসটা ফেস করে, এবং আজকের দিনে ডিভোর্সের সংখ্যা প্রচুর বেড়েছে, ঝামেলাঝাড়ি প্রচুর বেড়েছে, এবং যেহেতু তুমি ক্লাস 12-এ পড়ো, কিছুটা হলেও দেখেছো, বুঝেছো, এবং একটা ছেলে তুমি অনেক কিছু করছো এই বয়সে, তো সেই বাচ্চাগুলোকে কি বলবে, কিভাবে তারা নিজেকে শক্ত রাখবে? আমি শুধু একটা কথা বলবো, ভাই বোন যেই আছে, তুমি যাই করো, তোমার ডিভোর্সের পর তুমি হতে পারো তোমার বাবার সাথে থাকছো বা তুমি তোমার মায়ের সাথে থাকছো, বাট আমি শুধু একটা কথা বলবো, তুমি যাই করো, নিজের প্যারেন্টকে, যে প্যারেন্টস আছে তাদের ব্লেম করো না। ফার্স্ট কথা এটা হতেই পারে যে তাদের ভিতরে কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়নি বা কিছু সমস্যা হয়েছে, হতে পারে তুমি খুবই এখন ছোট যে তারা তোমায় বোঝাতে পারছে না, তাই বলে তুমি তোমার প্যারেন্টসকে হেট বা ব্লেম করো না, বুঝতে পেরেছো? আর দি সেকেন্ড থিং ইজ লাইক, একটা কথা আমি একটা কোড শিখেছিলাম, যদি মানে তোমায় কেউ জিনিস, যদি লোক তোমায় জিনিসটা জানাতে না চায় না, তারা নিজে বুঝে শেখো। মানে দেখছো, হয়তো তুমি দেখছো যে তোমার দেখো, মানে আমি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি, এই ঝগড়াঝাটির পরে না মা বা বাবা, তুমি যাদের সাথে কথা বলতে পারো না, খুবই রেগে থাকে, খুব একটা খিটখিটে মুড হয়ে থাকে। তো তুমি না, ওরা যদি চেল্লায় তোমার উপর, তুমি না এরকম করে ঘুরিয়ে চিল দিও না বা রাগ দেখিও না তাদেরকে, কেন কি মনে রাখবে যখন তুমি কাঁদবে তখন ওরাই আসবে বাঁচাতে। এই জিনিসটা আমি মনে রাখবো, মানে এই জিনিসটাই আমি বলবো যে তারা তোমার মা বাবা। আমি শুধু একটাই জিনিস বলবো যে যখন দেখছো হয়তো ঝগড়া ঝামেলা ঝাঁটি চলছে না, এমন কিছু করো যাতে তারা হাসে, মানে কিছু একটা ক্রিয়েটিভ করো, তুমি যদি ড্রয়িং পারো ড্রয়িং করো, তোমার যদি কিছু মনে হয় বাবা মায়ের ফটো বানাও, তুমি রান্না করতে পারলে কিছু রান্না করে খাও, এই টাইপের জিনিসগুলো করো, যে একটু কিছু করো করে যাতে ওদের একটু খুশি হয়। আর আমি এটা আমি স্পেশাল জিনিস বলতে চাইবো যে মায়েদের জন্য, যেটা মানে আমি, যদি তুমি মায়েদের সাথে থাকো, মারা না খুবই সাধারণ হয়, ওদের জীবনে কিছু থাকে না, মানে ওদের জীবনে তো শুধু সংসার থাকবে, ছেলেকে সামলানো বা মেয়েকে সামলানো আর সংসার, আর তার সাথে যদি তার যার সাথে তার জীবন কাটাচ্ছে সে যদি অশান্তি করে, ঝামেলা করে, তো তাদের জীবনে কিছু থাকে না। তো আমি বলবো যে যখনই তুমি তোমার মাকে দেখছো হয়তো সে কাঁদছে, সে কষ্ট পাচ্ছে না, আমি এটা করতাম আগে, আমি ভয় পেতাম, দূরে চলে যেতাম যে মা কাঁদছে, মায়ের সাথে বসো, কথা বলো, তুমি না একটুখানি যদি মায়ের সাথে একটু কথা বলো তো মায়ের মন ভালো হবে। আর মাকে বলছো, তুমি তোমার মানে বাবা বলছে শুনে তুমি সেইটাই শুনে তুমি তোমার মাকে বলছো যে তুমি এই তুমি ওই টাইপের জিনিস করো না, বুঝছো? আর এখানে তো আইনস্টাইনের ল চলে, এভরি রিয়াকশন হ্যাজ আ কাউন্টার রিয়াকশন অ্যান্ড সিম্পল। তো তোমার মা যদি কিছু করছে, তো তোমার মাকে হয়তো কিছু করা হয়েছে, তারপরে মা করছে। সবসময় এরকম না, আমি একটা জিনিস শিখেছি এত বছর পর, যে সবসময় দুভাগ দেখা শেখো। মানে তুমি যদি দেখছো তো যে তোমার চোখে যদি এ ভালো আর এ বাজে, তাহলে তোমার যে বাজে তাকে একবার একটু অবজার্ভ করো, তার সাথে সময় কাটাও, দেখো সে কেন বাজে। মানে আমার এখানে খুবই একটা মানে নিকোলা টেসলার একটা খুবই ভালো কনসেপ্ট ছিল। উনি একটা আপেল রেখেছিল সামনে, বলছে তুমি কি দেখতে পাচ্ছ, বলছে আপেল, তারপরে ঘুরিয়ে নিয়ে গেল পিছন দিয়ে আপেলটা খাওয়া, বলছে এবার কি দেখতে পাচ্ছ, বলছে খাওয়া আপেল, বলছে তাহলে তুমি সামনে দিয়ে দেখতে পেলে কি খাওয়া আপেলটা দেখতে পেলে, বলছে না। তো নিকোলা টেসলা তুমি সবসময় যেটা দেখো সেটাই কিন্তু সত্যি হয় না। খুব সুন্দর বলছে। আর ভাই, ভূত বিশ্বাস করো? ভগবানও বিশ্বাস করো? না মানে দেখো, আমি ভূত ভগবান
আমার খুবই একটা ইন্টারেস্টিং থিওরি আছে এই জিনিসটার উপরে, যেটা আমি অনেক বই আর ইয়ে থেকে পড়েছি। লাইক বিশাল বড় থিওরি, বাট এটা ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টারেস্টিং থিওরি। ইটস লাইক প্যারাডক্সিয়াল ইউনিভার্স। লাইক তুমি দেজাভু জানো কাকে বলে? তো লাইক আই ফিল লাইক কি যে কিউব হয়, কিউব এইখানে সব কিউবেরও হলুদ রং, সবুজ রং, নীল রঙের রং কিউব। এবার কিউবে যে এক একটা পিস একটা ইউনিভার্স, আর যেটা পুরো সবকটা কিউবকে কিউবের পিস ধরে রয়েছে সেটা আমাদের গড বা যাকে আমরা বলি, মাঝখানে যেটা সবকটা কিউবকে ধরে রাখে, ঠিক আছে? আর এরকমই 10,000 12,000 খানা এরকম কিউব নিয়ে আমাদের ইউনিভার্স। আর এই যে কিউবটা, ওটাকে বলা হয় প্যারাডক্সিয়াল ইউনিভার্স। আচ্ছা, তো আই ফিল লাইক কোনো গড ওয়ার্ডকে আমি মানি না, এটা একটা থিওরি। এটা একটা থিওরি। হ্যাঁ, আমি দেজাভু যারা জানে না বলে রাখি, কোনো জিনিস স্বপ্নে যেটা আগে দেখা বা কোনো একটা জিনিস হচ্ছে মনে হলো এই জিনিসটা আমার সাথে আগেও ঘটে গেছে, এটাকেই বলা হয় দেজাভু। প্লিজ করি। হ্যাঁ, তো লাইক দিস কাইন্ড অফ কনসেপ্ট আমি মানি। তো আমি না মানে মাল্টিভার্সে বিশ্বাসী। হ্যাঁ, অ্যাভেঞ্জার দেখি। আর আমাদের হিন্দু মাইথোলজিতেও মাল্টিভার্সের কথা মেনশন করা আছে, ফার্স্ট তারাই মেনশন করে। হ্যাঁ, তো লাইক দ্য থিং মানে আমি ভূত আর ভগবান, আমি কেন বলতো, আমি ভূতটা ফিল করেছি, যে ভূত যে জিনিসটা আমি ফিল করেছি, আমি ভগবান ফিল করিনি, তাই আমি মানি না। আমি ভূতটাকে ফিল করেছি। একটু শুনি ব্যাপারটা। লাইক আমি তোমায় বললাম, ক্লাস 7-এ আমার বাবা আমার বাড়ির পেছনে টিনের একটা বাড়ি বানিয়েছিল, ছোট স্টোর রুম হিসাবে, কাঠ আর টিন দিয়ে বাড়ি বানিয়েছিল স্টোর রুম হিসাবে। ওখানে মুরগি টুরগি রাখতো। হ্যাঁ, মিশন পোল্ট্রির ঘটনা। আমাদের যে বাড়িটা ওটা ছিল একটা ঝিলের উপরে। আচ্ছা, পুরো একটা ঝিলের উপরে একটা বড় ল্যান্ড আছে, ওখানে বাড়ি আমাদের, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে লাইক ওই স্টিলের ঘরটা বানানোর পর থেকে না কিছু একটা হতে লাগলো। রোজ রাতে মনে হতো যে কি আমাদের জানলার সামনে দিয়ে যাচ্ছে আসছে। তো আমার না, আর এইটা এতই রোজ রাত 3টে, পুরো ডট 3টে 2 3টে 3 আমার ঘুম ভাঙবে আর ঘুম আসবে না। আমার যে দেখো মানে এইখানটা আছে, আমি এখানে বেডে শুয়ে আছি, আমার এখানে পর্দা ফেলা, বাইরে লাইট জ্বলছে, আমার শুধু মনে হয় কারো একটা ছায়া পর্দায় দেখতে পাচ্ছি আমি। এটা যখন ক্লাস 7-8? হ্যাঁ। আর চলেছিল ব্যাপারটা? চলেছিল প্রায় 9 মাস। আর মানে আমি মা বাবাকে যাকেই ডাকি কেউ উঠবে না, যতই ডাকি উঠবে না। একসাথেই শুতে তখন? হ্যাঁ, কেউ উঠতো না? কেউ উঠতো না। এটা মানে 9 মাস প্রায় দেখেছো যে মানে যখনই ঘুমটা ভাঙলো? লাইক আমি আমার রাত জাগার অভ্যেসটা ওখান থেকেও একবার চালু হয়, যে আমি রাত জেগে ফোন দেখতাম। তাহলে 3টের পর তো আমার মানে আমি দেখতেই চাইতাম না এইদিক ওইদিক, আমি ফোন খুলে ফোনে ইয়ারফোন গুঁজে চাদর মুড়ি দিয়ে, আমি গরমে চাদর মুড়ি দিয়ে ঘুমাতাম। এখন আমার ওই অভ্যেসটা লেগে রয়েছে যে গরমে আমি চাদর মুড়ি দিয়ে ঘুমাই। সেটা ওই দিদিটার জন্য? হ্যাঁ, মানে এইটা মানে কিওর হয় কি করে? 9 মাস পর থেকে জিনিসটা বন্ধ হয়? লাইক এই জিনিসটা, আর মাঝখানে একটা তোমার খুবই ইন্টারেস্টিং কথা বলছি। আমার বাবা আমাদেরকে বলতো ওই বাড়িতে আমার বন্ধু আছে। আচ্ছা, আমার 3জন বন্ধু আছে, খাবার দাও। মা রোজ দিন, বাবা নিজে নিত, মা রোজ দিন 1 হাতা ভাত, তরকারি আর ডাল দিত। খাবারগুলো এরকম করে খাওয়া যেন কেউ চেটে খেয়েছে। দেখে শুনি যে চোখ, পুরো নিজের চোখে, পুরো বাড়ির সবাই জানে। আর এরকম না যে বিড়াল, মানে এটা কোথাও কি একটা দেয়া হয়েছে? ওই টিনের যে বাড়িটা ওখানে রেখে দেওয়া হয়, থালা প্লেট বাটি রেখে দেওয়া, আর যেদিন রাখা হবে না ওই দিন বাড়িতে কিছু না কিছু হবে। এটা এখন আছে বাড়িটা? না, মানে আর জিনিসগুলো এমন করে খাওয়া না যেন কেউ চেটে খেয়েছে। কোনো বিড়াল খাচ্ছে, কাক খাচ্ছে, তাহলে কিছু থাকবে, এক দানা পড়ে থাকতো না, একটা দানা পড়ে থাকতো না। মানে একদম মানে চেটে পুড়ে খাওয়া যায় পুরো মনে হচ্ছে যেন ধোয়া বাসন। না, বিড়াল কুকুর হলে এটা হয় পুরো চেটে খাওয়া। তোমার এই যে সমস্যাটা কি সমাধান পেলে কি করে? না আবার মানে মাঝখানে কি করেছিলাম না, ওটা ঠাকুরের ছবি আছে, গুরুদেব, আমার মা মানতো আমাদের গুরুদেব, তো গুরুদেবের 3টে ফটো রাখা হয়েছে। পরের দিনই গুরুদেবের 3টে ফটোর কাঁচ ভেঙে পড়ে রয়েছে। মানে ওই ঘরটায় লাইটও দেওয়া হয়েছিল, লাইট ফেটে যেত, যেদিন লাইট দেওয়া হতো 2 দিন পরেই লাইট ফেটে যেত ওখানে। মানে সমাধান কিছু করতে পারলে তারপরে কি হলো যে এত চালু হলো, তো মানে আমার বাবাকে ভূতে ধরে ফেলেছিল। আচ্ছা, প্রসেস হয়েছে বাবা, তো এত কিছু হতে থাকলো, মাকে তারপরে নিয়ে গিয়ে ওই একটু ঝাড়ানো মারানো হলো, মাকেও ভূত ধরলো, মাঝখানে সব ঝাড়ানো মারানো হলো, নজর লাগছে, পুরো বাড়ির সবাই ভয় পেত। স্বাভাবিক। তো এবার কি হলো, ওই বাড়িটাকে ভেঙে দেওয়া হলো।
তারপর আরও চালু হয়ে গেল। মানে বাড়িটা পুরো ভেঙে দেওয়া হলো, টিনের যে বাড়িটা বাবা বানিয়েছিল ওটাই ভেঙে দিয়েছিল। আরও জিনিসগুলো বেড়ে গেল। আরও মানে জিনিস বেড়ে গেল। আমাদের বাড়িতে 7-8টা বিড়াল ছিল, রোজ দিন একটা করে বিড়াল মরে পড়ে থাকতো। আরে বাবা, আমাদের বাড়িতে পোষ্য বিড়াল আমাদের বাড়িতে মানে এই টিনের ঘর বানানোর আগে টোটাল 16খানা কুকুর থাকতো, একটাও কুকুর বাড়িতে থাকতো না, সব বাইরে। মানে ওই টিনের ঘর এবং তার সঙ্গে ওটা ভাঙা পড়ার থেকে মানে তোমার একটা সত্যি কথা বলবো, আমার যে বড় জ্যাঠা, আমাদের বাড়ির সামনে মাঠ আছে, বড় যে গরু আসে মাঠ ঘাস খেতে, আমাদের হাত দিয়ে গরু ঘাসও খেত না। মানে এই সব জিনিস হতো ওখানে। আর কোনো রকমের পুজো হলে তো পুজোর মানে কিছু না কিছু একটা আটকাতুই, কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো পণ্ডিতই আসতে পারছে না। এই মানে বাড়ি ভাঙার পরেও যখন এত বাড়াবাড়ি দেখলে, তারপর একজন তান্ত্রিককে ডাকা হলো, ঠিক আছে, তান্ত্রিক বলবো বা ছানানোর যেই হোক তাকে রাখা হলো। সে পা ফেললো, এদিক ওইদিক ঘুরলো, ঘোরার পরেই বলে দিল 8খানা জিন আছে বাড়িতে। ঢুকে চারদিক খুঁজলো, পুরো ঘর পুরো পেরেক পুতলো, আমাদের যে ঘরে ওখানে পেরেক পুতলো, একটা স্টিলের দড়ি টানলো, টেনে আমাদের যে নারকোল গাছটা যেখানে মানে টিনের বাড়িটা করা ছিল, নারকোল গাছে পেরেক পুঁতে কি করলো, ফট করে তারটা ভেঙে গেল, যে টিনে যে তারটা রাখা ছিল ওটা আপনি ভেঙে গেল। তারপরে বললো পুরো চোখের সামনে 10-12 জনের চোখের সামনে হচ্ছে এটা, বলছে, আর পুরো দিনের বেলায় বলছে ভূমি পুজো করতে হবে। বলছে যে আমার বাবাকে দেখলো, তারপরে আমার বাবা বাড়িতে ছিল না, আমার বাবা বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে না যে পুরুষ যে মশাই ছিল উনি বললো এর কাঁধে আরেকজন বসে আছে, মানে বাবা কাঁধে করে আনতো। বাবা বলছে রোজ দিন যেত, আর আমাদের ওখানে সারদা পুকুর আছে, বাবা রোজ রাত্রিবেলা সকাল 4:30-5টা নাগাদ গিয়ে স্নান করতো পুকুরে। আর ওই পুকুরটা নোন ফর ভুতুরে পুকুর, মানে ওখানে নাকি মানুষ মরতো, আর বাবা ওখানে গিয়েই স্নান করতো। হ্যাঁ, ওখান থেকে এবার বলছে বাবার কাঁধে নাকি রোজ দিন একটা করে জিন আসতো, টোটাল 8খানা জিন ভরে গেছিলো বাড়িতে। এখনো কি জায়গাটা এরকম ঘন্টে? এইখানেই আমি তোমাকে একটা কথা বলবো, আগের বছরের আমার যে পিসির মেয়ে ছিল তার মিসক্যারেজ হয়, ঠিক আছে, এইবার যে বাচ্চাটা সে মৃত বেরোয়, ঠিক আছে। এবার দ্য থিং এখানেই ইন্টারেস্টিং পার্ট, যে বাচ্চাটা মেরে যাওয়ার পর তো দিদির হাতে এখানে ছেঁড়ার আওয়াজ, মানে পুরো কাটার আওয়াজ, মনে হয় যেন কেউ দিদিকে মানে কাটছে, গলায় কাটার আওয়াজ, এখানে কাটার আওয়াজ, চারদিকে পুরো ছিঁড়ি আওয়াজ, কাটার দাগ পুরো সব দিকে। হ্যাঁ, এবার আবার ওনাকেই ডাকা হলো, যে আগের 3 বছর আগে করে গেছে, ওটা আমি ক্লাস 7-8-এর কথা বললাম। গত বছর এই ঘটনাটা কি বিশদগুলিরই ওই সেম। এবার ওখানে উনি এলো, আমার দিদির ওয়েট হচ্ছে 47 কিলো, দোগুলো একদম পাতলা, ঠিক আছে। আমার দিদি একটা 45 কিলো তামার হাঁড়ি, তার সাথে ফুল তামার হাঁড়িতে জল ভর্তি, গামছা বেঁধে দাঁতে করে নিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেছিলো তোমাদের সামনে, ওরা দাঁতে নিয়ে পুরো তামার এত বড় বালতি নিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, মানে ভূত ছাড়ানোর গল্প বলতে মানুষের এগুলো বলে, কিন্তু তুমি যখন বললে নিজের দিদি এবং একটা 47 কিলো ওজনের মানুষ, মানে সে আন্ডারওয়েট এবং যথেষ্ট রোগা পাতলা, সে 45 কিলোর হাঁড়ি দাঁতে করে নিয়ে বেরিয়েছে, কিরকম ভাবে হাত দুটো পিছনে একদম বুঝতে পারছি, নিয়ে করে বেরিয়েছে। এবার উনি বললে একে ঘুম পাড়ালো, উনি না চারদিকে কিছু একটা ছড়াচ্ছে, আর ফট করে এক জায়গায় না লাল, মানে উনি না এরকম একটা পাউডার ছড়াচ্ছিল পুরো বাড়িতে, আর একটা জায়গা থেকে যে পাউডারটা গোলাপি রঙের পাউডারটা লাল হয়ে বেরিয়ে আসে, ওইখানটা হচ্ছে এই জায়গাটা খুঁদলো, লাল রঙের একটা পুতলি বেরোলো, বললো এটা আজকেকার না, কিছু না হলো 150 বছর পুরানো। পুতলির ভিতরে হাড়, চুল, 2টো তাবিজ, আর মাথার মানে কিছু ক্লিপ, এইসব জিনিসপত্র। ওটা নিল, জ্বালালো, বললো আমি এখান থেকে কিছু করতে পারবো না এখানে। তারপরে মানে সব জায়গায় পুজো করে সিল করলো। ও বললো যে আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না, আমি ওকে এখান থেকে তাড়াতে পারবো না, কারণ তোর আসার আগে ওটা ওর জায়গা ছিল, তো আমি ওকে এই ভূমি থেকে ছাড়াতে পারবো না,
কিন্তু ও আর তোর ক্ষতি করবে না যতক্ষণ না তোরা ওর ক্ষতি করিস। তো এখনও রোজ রাতে করে তার হাঁটার আওয়াজ পাই আমরা, সব ছায়া দেখা যায়, কিন্তু কেউ কিছু করে না ওকে, না উনি কেউ করেন। মানে ওই দিনের পর থেকে তো মানে আমার বাড়িতে মাঝখানে রিসেন্টলি চুরি হয়েছিল কিছু বছর আগেই, ওই দিনের পর থেকে আমাদের বাড়িতে কোনো চুরি হয়নি। আর কুকুররা বসে, কুকুররা থাকে, আর কুকুরদেরও সমস্যা না। ইন্টারেস্টিং। অনেকদিন পর ফুচকাওয়াজ পডকাস্টের বিষয়টা ভালো ভৌতিক এক্সপিরিয়েন্স শুনলাম। যদি খাওয়া দাওয়া নিয়ে কিছু জিজ্ঞাসা করি ভাইকে, কি বলবে, কোনটা বলবে তাও? ভাই ফুডি মানুষ বেশ। হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট খাবার বলতে গেলে মানে আমার যে ফেভারিট খাবার ওটা ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা। আচ্ছা, এই হ্যাঁ, এইসব জিনিসগুলোই আমার ফেভারিট। আমি বাইরের খাবার কম খাই। আমি বাইরের খাবার খেলে তো মানে কী খাই বলতো, মোমো খাই, এইসব জিনিসগুলো। কিন্তু ওইগুলো আমার ফেভারিট কমফর্ট ফুডে পড়ে না ওগুলো আমার। ওগুলো মানে সপ্তাহে 2বার খেয়ে নিলাম বা 1বার খেয়ে নিলাম, বন্ধুদের সাথে বেরোলাম, বিরিয়ানি খেয়ে নিলাম, কিন্তু ওগুলো কমফর্ট ফুড না। আমার কমফর্ট ফুড এটাই, ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা, এইগুলোই আমার কমফর্ট ফুড। আর ফুচকাওয়াজের যদি স্পেশাল কোনো খাবার যদি কিছু ভালো লেগে থাকে, এরকম কিছু আছে? আমি আগের বারই খেলাম ওই চিজ মোমোটা, আমার ভালো লেগেছিলো। আচ্ছা, প্যান ফ্রাইড উইথ চিজ মোমো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লেগেছে। আর আজকের শেষ প্রশ্ন, সরি, ঠিক আছে তো? আজকের শেষ প্রশ্ন, যে আমি এই প্রশ্নটা সচরাচর করি যে মানুষকে পরবর্তী প্রজন্মকে কি বলে যাবে বলে, তো তুমি সেখানে অন্যরকমভাবে অনেক কিছুই বলে দিয়েছো। তো আমি তোমাকে স্টিল একটু জিনিসটা অন্যরকমভাবে বলি। উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, মানে বাচ্চাই ছেলে আমাদের কাছে, যে স্পটিফাইতে নিজের র্যাপ এসছে, ইউটিউব চ্যানেল আছে, এবং সেটা আস্তে আস্তে ভালোই ভিউ পাচ্ছে, এগোচ্ছে, এবং বাংলায় এমন একটা জিনিস প্রচার করতে চাইছো যেটা এখনও প্রচার পাইনি। মানে তোমরা কোর লোক বলে তোমাদের কাছে খবর আছে। তুমি যে নামগুলো বললে আমার অনুমান 99% বাঙালি জানে না। তো আমি তোমার মুখে একটু তোমার স্বপ্নের কথা শুনতে চাই, আর সেটার মাধ্যমেই শেষ করতে চাই। আমার স্বপ্ন, দেখো আমি যে স্বপ্ন দেখি না, আমার স্বপ্ন একটাই। আমি চাই যে কলকাতাটা না এমন আমি করতে চাইছি যে আমি কলকাতায় একটা কালচার বানাতে চাইছি। যে লোকজন, যে ফরেনার আছে, তো তুমি দেখবে যে ফরেনাররা ইন্ডিয়ান যে হিন্দি র্যাপ ওগুলোতে রিয়াকশান দেয়, আমরা জানতে পারি না ইন্ডিয়া একটা কালচার আছে। তো আমি চাইছি যে কলকাতার যে কালচার, তুমি মানো কি না মানো, আমাদের কালচারটা সবথেকে অথেন্টিক কালচার। আমি চাইছি যে আমরা ওই যে বাইরের যারা ওরা শুনতে পায় গরম রসগোল্লা কাকে বলে, ঢাকের আওয়াজে কীরকমভাবে তাল চলে, ধুনুচি নাচের তাজ কত, ধুনুচি নাচের তাপ কত, এই জিনিসগুলো যাতে ওরা বুঝতে পারে, কালী পুজোয় বম কীরকমভাবে ফাটে, এইসব জিনিসগুলো যাতে ওরা বুঝতে পারে। এই যে পয়লা বৈশাখে কী হয়, রান্না পুজোয় কী খাওয়া হয়, এইসব যত জিনিস আছে, আমি কলকাতার পুরো কালচারটাকে নিয়ে যেতে চাই। আমি চাই যখন আমি শো করবো, আমি পাঞ্জাবি পরে শো করবো, আমি পাজামা পাঞ্জাবি পরে শো করবো, আর যাতে আমি পুরো কালচারটাকেই তুলতে চাই। আমার জন্য না, লাইক টাকা তো আমি কামিয়েই নেবো। আমি এই যে জিনিসটা করছি, তো এটা আমি টাকার জন্য করছি না। লোকে অনেকে বলে আমরা অ্যাটেনশানের জন্য করছি না, আমি তো বললাম আমি অ্যাটেনশানের জন্যই করছি। একটা কথা বলো, যদি আমি অ্যাটেনশান যদি না পাই এত কিছু করে, তো আমি মরার পর আমার নাম কে মনে রাখবে? একদম তাই। আমি এমন কিছু একটা করে, আমি যদি সিম্পল ভাষায় বলি, আমি এমন করে কিছু একটা করে দিতে চাই যে কলকাতা আমার মরার পরে আমার নাম মনে রাখুক। শুধু এই একটা কিছু করার ইচ্ছা আছে, যে কলকাতাতে মনে রাখুক যে এ একজন ছিল, মানে আমি একা না, এরা এতজন ছিল যারা কলকাতায় কালচারটাকে বানিয়েছে, আর এর ভিতরে এ একজন ছিল। এই জিনিসটা মানে আমি তো বলবো না আমি কালচার বানিয়েছি, ওটা অনেক বড় কথা হয়ে যাবে, আমি কালচারের একটা পার্ট, ঠিক আছে? তো মানে ওরা যাতে শুনতে পায় যে আমি কিছু কন্ট্রিবিউট করেছিলাম এই কালচারটাতে, এই জিনিসটা যাতে বুঝতে পারে ওরা, শুধু এইটুকুই আমার বলার আছে। আর তো এই ছিল আজকের আমাদের ফুচকাবাজ পডকাস্টের এপিসোড। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে অন্য কারোর সাথে। টিল দেন বাই। আর যাওয়ার আগে এপিসোড শেষ করব আমার অনুরোধ আর একটা র্যাপ দিয়ে। নিশ্চয়ই, আমার দাদার একটা র্যাপ শুনে নিই একটুখানি। যদি আমরা একটু শান্তির দিকে যাই, তাহলে আমরা অচেনা করতে পারি। তোলাই কেটা দাঁড়ান, এটা চালু করো। হ্যাঁ,
পাতা বলে কি চাই বলি আমি সাথীকে, পাতা বলে ভুলে যা খুন কর কালীকে। কেউ বাবা সাদা নয় চাঁদ ভরা কালিতে, সখী বড় অচেনা প্রাণ নেয় সে হাসিতে। পাতা বলে কি চাই বলি আমি সাথীকে, পাতা বলে ভুলে যা খুন কর কালীকে। কেউ বাবা সাদা নয় চাঁদ ভরা কালিতে, সখী বড় অচেনা প্রাণ নেয় হাসিতে। কার কাছে যাব আমার বাড়ি কত দূর, গান লেখা নেশা কেন বানানেতে ভুল। কবি লেখে কবিতা হাতে জমে গুড়, পাতে খিদিলে খিদে কবি বাঁচে মায়ের দুল। পেনতোলা পাপ আমায় বলে আমার বাপ, রোজ রাতে চোখে পড়ে ঝাপসা সে কাজ। 9 বছর আগে লেগে কেটেছিল হাত, নীল চোখ খোল ওটা ছিল না রে কাজ। আমি নীল তুমি নীল তুমি নীল, আমি তুমি চোখে যার স্বপ্ন, আমি সেই ছেলে খুঁজি পেনতোলো নীল। কালি ফেলে জ্বলে উঠি চুপচাপ খুব, ভালোবাসা পেলে বুঝি পাতা তুই বল। ভালোবাসা কাকে বলে রং রূপ দেখে, মনটা যে জলে ভাসে টাকা ফেলো মন পাবে। ভালোবাসা বলে ওকে জানি না ভাই আমি, ভালোবাসা কাকে বলে সুর চায় কবিতায় কালি পেনে খাল দেয়। রাধা মায়ের পায়ে সেই ভগবান প্রাণ দেয়, সারাদিন পর চাষি তার চাল চায়। তার কাছে যাও যার ভালোবাসা দেখা দেয় ভুল ভাল কথা, চাষি মরে ফাঁসিতে। ভগবানের রূপ ছিল মধু ছিল হাসিতে, মুখ থেকে ফেটে পেন পাতা মরে কালিতে। ভালোবাসা মা মানে বসে আছে বাড়িতে, সব কথা ঠিক কেন খোঁজো তুমি সাথীকে। কর কথা ভেবে তুমি পাতা ফেলো কালিতে, বন্ধুরা নাম নিলে ব্যথা কেন হাসিতে। মন করে যেতে তোমার খালি সেই বাড়িতে। চুপ কর পাতা চোখ খোল নীল, চোখে নেই ঘুমাই নিরাকেল। চুপ কর পাতা চোখ খোল নীল, পাতা তোর স্বপ্ন পেন করে হিল। টাটা।